গল্পের নাম অব্যক্ত প্রেমার সুখ, কলমে আদ্রিতা নিশি। গল্পের দ্বিতীয় পর্ব। মুন্সি সাহেব আহিয়াদের রুমে বিছানায় বসে আছে। আহিয়াদ ও তার নানাজানের সামনে চিন্তিতগ্রস্ত হয়ে ডিভানের সম্মুখীন ভঙ্গিতে বসে আছে। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজ করছে, কারো মুখে তেমন কথা নেই। আহিয়াদও জোরাজুরি করেনি, তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বলছে হয়তো জরুরি কিছু বলতে এসেছে মুন্সি সাহেব। তবে কি বলতে এসেছে তা অনুধাবন করতে পারছে না। হয়তো সিরিয়াস কিছু কথা। মুন্সি সাহেবকে আজ ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। তিনি আজ ভীষণ চিন্তিত। এই প্রথমবারের মতো কাউকে তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়, কিন্তু এছাড়া আর উপায় নেই তার কাছে। এতেই সকলের মঙ্গল। আহিয়াদ হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল। 6:30 বাজে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন নেই, কিন্তু আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন। হয়তো রাতেই মুষলধারে বৃষ্টি নামবে। সে আর দেরি করতে চাইল না, এখনই বেরোতে হবে, না হলে বৃষ্টিতে আটকে যাবে। আহিয়াদ ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, নানাজান, আমার এখনই বেরোতে হবে। আবহাওয়া ভালো নয়। হয়তো রাতে বৃষ্টি হবে। মুন্সি সাহেব নীরবতা ভেঙ্গে নাতির দিকে তাকিয়ে বললেন, আমার কথা শোনার সময় তো হবে, তাই না নানু ভাই? আহিয়াদ অপ্রস্তুত হয়ে মৃদু হেসে বলল, আপনার কথা শোনার জন্য আমি সবসময় রেডি হ্যান্ডসাম। এবার দ্রুত বলে ফেলুন। মুন্সি সাহেব খুশি হন। আহিয়াদের কাঁধে হাত দিয়ে বললেন, আমার বয়স শেষ হয়েছে, আর হয়তো কিছুদিন বাঁচব। লাঠি আর চশমা ছাড়া আমি অচল। মরার আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই নানুভাই। শেষ বয়সে এটা আমার আবদার বলতে পারো। আমার আবদার রাখবে তো? আহিয়াদের মুখ গম্ভীর হয়ে উঠল। সে বলল, আজ হঠাৎ এসব কেন বলছেন? এগুলো একদম যেন আপনার মুখে আর কখনো না শুনি। আপনি যা চান আমায় একবার বলুন। যদি আবদার পূরণ করার সামর্থ্য থাকে অবশ্যই তা পূরণ করব। মুন্সি সাহেব এ কথায় সন্তুষ্ট হলেন। তিনি তো এমন উত্তরই শুনতে চেয়েছিলেন। তিনি বললেন, আমি চাই তুমি মিরাতকে বিয়ে করো। আহিয়াদ বিস্ফোরিত নয়নে মুন্সি সাহেবের দিকে তাকাল। সে বসা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। স্তম্ভিত হয়ে আছে সে। নানাজান তাকে এটা কি বলল? মিরাতকে বিয়ে? এটা কিভাবে সম্ভব? এসব ভাবনা যেন তার কাছে কল্পনাতীত। সে বুঝতে পারেনি মুন্সি সাহেব এমন একটা কথা বলবে। কিন্তু বিয়ে নামক শব্দ একজন মানুষকে পরিবর্তন করে। এটার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়। সে এই দায়িত্বে জড়াতে একদম প্রস্তুত নয়। মুন্সি সাহেব আহিয়াদের ভাবভঙ্গি দেখে বললেন, তুমি কি আমার আবদার রাখতে পারবে? সরাসরি উত্তর দাও। আহিয়াদ নিজেকে সামলে একটু ভেবে শান্ত কণ্ঠে বলে, বিয়ে নামক বড় দায়িত্ব নিতে আমি প্রস্তুত নই নানাজান। মিরাতের সাথে আমার পরিচয় অল্পদিনের। তেমন কথাবার্তা হয়নি। সে আমার কাছে একজন অচেনা মেয়ে। তাকে কিভাবে আমি আমার লাইফের সাথে জোড়াব? আমার কথা না হয় বাদ দিলাম। আপনি দেখেছেন মিরাতের মেন্টাল কন্ডিশন। সে বিয়ের ওই ঘটনার জন্য স্বাভাবিক হতে পারছে না। এখনও ট্রমায় আছে। সে কিভাবে আবারও এত দ্রুত বিয়ে নামক সম্পর্কে জড়াবে? এমন সময়ে বিয়ে নামক বেড়াজালে না জড়ানোই ভালো। মেয়েটা নিজেকে সামলে নিক, তারপর না হয় ওর পছন্দের কারো সাথে বিয়েটা দিতেন। মুন্সি সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এত কিছু শুনতে চাই না আমি। আমার বয়স যথেষ্ট হয়েছে। আমি ভেবে চিন্তে তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে মিরাতের জন্য তুমিই পারফেক্ট। তুমিই ওকে আগলে রাখতে পারবে। মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র, ভালো মেয়ে। আমি চাই না মিরাত এই গ্রামে থাকুক। তুমি তো দেখেছ গ্রামে মিরাতকে নিয়ে নানা কথা রটাচ্ছে। মেয়েটাকে ওরা কেউ বাঁচতে দিবে না। গ্রাম থেকে দূরে পাঠানোর জন্য আমি বিয়ে নামক হালাল পথটা ভালো উপায় মনে হলো। কিন্তু নানাজান, প্রথম যখন মিরাতকে বাঁচিয়েছ তখন থেকে আজ অবধি মেয়েটাকে নিজ চোখে দেখেছ। তুমি যথেষ্ট বুদ্ধিমান আহিয়াদ।
নিশ্চয়ই চিনেছ মেয়েটা কেমন। মেয়েটিকে কি খারাপ মনে হয়েছে? আমি তেমনটা বলিনি। যথেষ্ট ভদ্র মেয়ে সে। কিন্তু পরিস্থিতি মীরাতের অনুকূলে নেই। মীরাত রূপে গুণে স্বয়ং সম্পূর্ণ। শুধু ওই যে বিয়ে থেকে পালিয়েছে এই কলঙ্ক লেপ্টে গেছে মেয়েটার জীবনে। এটাই তার কাল হয়েছে। তুমি কি আমার শেষ আবদার রাখবে কি রাখবে না? উত্তর দাও। আহিয়াতকে বেশ চিন্তিত হল। কপালের নীলাভ রব দৃশ্যমান হয়ে উঠল। তার চক্ষুপটে ভেসে উঠল বিধ্বস্ত বধূবেশী মীরাতের মুখ। কন্দনরত মলিন মুখশ্রী। যতবার মীরাতকে দেখেছে সে অনুভব করেছে মীরাতের ভেতরের গোপন দহন। সেও তো মেয়েটিকে স্বাভাবিক করার জন্য নানা কথা বলে বুঝানোর চেষ্টা করেছে। মীরাত যখন অচেতন অবস্থায় ঢলে পড়ল তার বক্ষে তার মন বিচলিত হয়ে উঠেছে। মুখের ক্ষত, গলদেশের আঘাত দেখে তার বক্ষ অশান্ত হয়ে উঠেছিল। সারারাত জেগেছিল সে। এক মুহূর্ত নেত্রপল্লব এক করতে পারেনি। মেয়েটা মোটেও খারাপ নয়, কিন্তু ললাট মন্দ। আহিয়াত কিয়ৎ নীরব রইল। বেশ কিছুক্ষণ পরে ভেবে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি বিয়ে করতে রাজি নানাজান। মুন্সী সাহেব খুশি হয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আহিয়াত দীর্ঘশ্বাস ফেলল। সে গাম্ভীর্যতা বজায় রেখে বলল, বিয়ের আগে আমি মীরাতের মতামত জানতে চাই। আপনি তাকে বলুন সে আমাকে বিয়ে করতে রাজি কিনা। মুন্সী সাহেব আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, মীরাতের সম্মতিতেই বিয়ে হবে। মুন্সী সাহেব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আহিয়াত ধপ করে বসে পড়ল বিছানায়। দুহাতে চুল খামচে ধরল। দৃষ্টি মেঝেতে নিবন্ধ। বিয়ের ডিসিশন এত দ্রুত নিতে হবে সে ভাবতেই পারেনি। নিজের সিদ্ধান্ত অনেকটা ভেবেই জানিয়েছে, কিন্তু মীরাত বিয়ের কথাটা কিভাবে নিবে এটা ভেবেই চিন্তিত সে। আহিয়াত জানে মীরাত নিজেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে উদাসীন, এলোমেলো। এখন মীরাতের সিদ্ধান্ত তাকে নিশ্চিন্ত করতে পারে। আহিয়াত চোখ বন্ধ করল। সে ভীষণ টেনশনে আছে। একদিকে বিয়ে নামক বন্ধন, অন্যদিকে জেনি। আর সহ্য হচ্ছে না। মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে বিয়ে নামক শব্দটি। সবকিছু মিলিয়ে অসহ্যের মাত্রা তোড়তড় করে বাড়ছে। জেনি সাদা টপস আর জিন্স পরেছে। গলায় স্কার্ফ ঝুলিয়ে রেখেছে। চুল ছেড়ে দেওয়া। মুখে হালকা সাজ। সে পরিপাটি হয়ে সুন্দরভাবে রেডি হয়েছে। রুম থেকে বেরিয়ে আহিয়াদের রুমের সামনে এসে দাঁড়াল। নক না করেই ঢুকে পড়ল রুমে। আহিয়াতকে বিছানায় নতুন মস্তকে বসে থাকতে দেখে এগিয়ে গেল সেদিকে। জেনি আহিয়াদের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলে উঠল, আহিদ, তুমি এখনো বসে আছো কেন? 7টা অলরেডি বেজে গেছে। আহিয়াদ মাথা উঁচিয়ে তাকায় জেনির পানে। দৃষ্টি অতিশয় তীক্ষ্ণ ও গাঢ়। চোখ লাল হয়ে আছে। জেনি তা ভয় পেয়ে দূরে সরে দাঁড়াল। জেনি ভয়ে ঢোক গিলে বলল, আহিদ, আর ইউ ওকে? তোমার চোখে কি হয়েছে? আহিয়াদ চাপা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আই এম ওকে জেনি। জেনির ভয় কিছুটা কমল। সে বলল, আমাদের এখনই বেরোতে হবে। আহিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের ঢাকায় যাওয়া ক্যান্সেল জেনি। জেনি কিঞ্চিত অবাক হল। তবুও প্রকাশ করল না। সে বরং খুশি হয়েছে। এই সুযোগ মুন্সী সাহেবকে তার এখানে আসার মূল কারণটা জানিয়ে দিতে পারবে সে। আজ রাতেই বলবে সে। জেনি আর কথা বাড়ায় না। মনে মনে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। রুমের বাহিরে গিয়ে আশেপাশে তাকাল সে। আপাতত কেউ নেই। সে হাতে থাকা ফোনের লক খুলে নির্দিষ্ট নাম্বারে কল দিল। কিছুক্ষণ পরেই রিসিভ হলো কলটি। জেনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মমো, আজ আমরা ফিরছি না। আজকেই আমি আহিদের নানাজানকে কথাটি বলবো। শুধু ভাবো, যদি একবার রাজি হয়ে যায় তাহলে আমি পুরোপুরি সফল হব মমো। এতদিনে গ্রামে আসার প্ল্যান সফল হবে আমার। সুইটহার্ট, শান্ত থাকো। আমি যা শিখিয়ে দিয়েছি সেভাবেই বলবে। একটা কোথাও যেন কম বেশি না হয়।
আহিয়াদের আড়ালে কথাগুলো উই মুন্সি শিকদারকে বলবে। বললেই তোমার রাস্তা ক্লিয়ার। মম উই মিরাতকে আমার সহ্য হচ্ছে না। ওর জন্য আহিদ আমায় অপমান করেছে। সুইটহার্ট কুল। ওসব মেয়েকে নিয়ে না ভেবে যা করতে গিয়েছ তাতে ফোকাস করো। ওকে। ক্যাথেরিন ফোনের ওপর পাশ হতে ভেসে আসছে পুরুষালী কণ্ঠস্বর। জেনি আনন্দিত হয়ে বলে উঠল, মম ড্যাড এসেছে। মম। গতকাল এসেছে। তুমি কাজ শেষ করে দ্রুত ফিরে এসো। ওকে মম। আরিশার রুমে মুন্সি সাহেব এসেছেন। সেখানে আরিশা, মিরাত, আফিয়া বেগম আর লিমা বেগম উপস্থিত রয়েছেন। মিরাতের মুখশ্রী অস্বাভাবিক ভার হয়ে আছে। তাকে নিদারুণ নিরাগ্রহ লাগছে। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে আসছে। সে ভাবতেই পারছে না আহিয়াদের সাথে দাদাজান বিয়ের কথা বলছে। সে কিভাবে বিয়েতে রাজি হবে? কিছুদিন আগেই তো বিয়ে নামক ছলনায় পরে জীবন পাল্টে গেল। আবারও সেই জায়গায় দাঁড়িয়ে আছে সে। সে নিজেকে এই মুহূর্তে বিয়ে নামক বন্ধনে জড়াতে চায় না। সে চায় না আহিয়াদের জীবনে পদার্পণ করতে। তার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করে আহিয়াদ। একটা বিবাহিত ছেলেকে সে কিভাবে বিয়ে করবে? সত্যি কি বিবাহিত? যদি বিবাহিত হয় তাহলে বিয়েতে রাজি কেন হল? উনার কি সম্মতি আছে? আজ নিজেকে অসহায় লাগছে। সব মিলিয়ে বিরক্ত লাগছে। আফিয়া বেগম সহ সকলে চুপচাপ আছে। এই মুহূর্তে কোনো কথা বলা অনুচিত। তবে সকলে মিরাতের সিদ্ধান্ত শোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। মিরাত নীরবতা ভেঙ্গে থমথমে গলায় বলে উঠল, দাদাজান, আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমি কি আপনাদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম যে বিয়ে দিয়ে দায় মুক্ত হতে চাচ্ছেন? আফিয়া বেগমের চোখ ছলছল করে উঠল। সে কান্না চেপে বলল, চাচা, মিরাত যখন চায় না তখন আর কথা না বাড়ানোই ভালো। মেয়েটা এখনো স্বাভাবিক নয়। মুন্সি সাহেব কথা শুনে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার আর তোমার মেয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই গ্রামে থাকলে তোমার মেয়ে মানুষের কটু কথা শুনে বাঁচতে পারবে না। আমায় যদি সে শ্রদ্ধা করে, আপন ভাবে, তাহলে বিয়েতে রাজি হতে বলো। মেয়েকে বোঝাও আফিয়া। 1 ঘন্টা সময় দিলাম। মতামত জানাতে বলো। আজ যদি রাজি না হও তাহলে আমায় কখনো দাদাজান বলে ডেকো না। মিরাত বাকরুদ্ধ হয়ে গেছে। মুন্সি সাহেবের কথার শেষাংশ যেন মিরাতকে থমকে দিয়েছে। এসব কি বলছে দাদাজান? সে থমকে যাওয়া চাহনিতে তাকায় বৃদ্ধা মানুষটির দিকে। আজ তার মানুষটিকে খুব অচেনা লাগছে। মিরাতের কান্না উগরে আসতে চাইছে। সে কান্না রোধ করে ঝিমিয়ে আসা কণ্ঠে বলল, দাদাজান, আমি উনার জীবনটা নষ্ট করতে চাই না। আমার মতো মেয়ে উনার সাথে মানায় না। আমার মন বলছে উনি বিয়েতে সম্মতি দিবেন না। এত কিছুর পরেও আমি স্বার্থপর হতে পারব না। আর একজন বিবাহিত পুরুষের সাথে কেন? আহিয়াদের সম্মতি রয়েছে। সময় 1 ঘন্টা। ভেবে মতামত জানাও। মিরাত সম্পূর্ণ কথা বলার আগেই মুন্সি সাহেব উক্ত কথাটি গাম্ভীর্যতার সহিত বলে প্রস্থান করলেন। আফিয়া আর লিমা বেগম উনার পেছনে পেছনে গেলেন। আরিশা ভারাক্রান্ত মনে মিরাতের পাশে গিয়ে বসল। সে কি বলবে বুঝতে পারছে না। সে ভাবতেও পারছে না তার দাদাজান এমন একটা সিদ্ধান্ত নিবে। মিরাতের মস্তিষ্ক হ্যাং হয়ে গেছে। আহিয়াদ রাজি হয়েছে, এটা কিভাবে সম্ভব? সে তো ভেবেছিল রাজি হবে না। নিজের প্রতি করুণা হচ্ছে মিরাতের। ভাগ্য কেন তার ওপর এতটা নারাজ? সে উদাসীন ভঙ্গিতে বলল, আমি এত চাপ সহ্য করতে পারছি না আরু। দম বন্ধ হয়ে আসছে। সব সময় নিজেদের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দেয় কেন বলতো? ইফতির সাথে বিয়ের সিদ্ধান্ত ও আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আজও একরকম চাপিয়ে দেওয়াই হচ্ছে। আমি কি করব? আরিশা চুপচাপ শুনতে লাগল। কি বলবে ভেবে পাচ্ছে না। মিরাত থেমে আবারও মিয়ে যাওয়া কণ্ঠে বলল, এসব থেকে কিভাবে নিস্তার পাব? আমি এতটাই বোঝা হয়ে গেলাম যে একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে দিতে চাইছে।
যার কিনা বর্তমান স্ত্রী এখানে উপস্থিত আছে। আরিশার ভ্রু কুঁচকে গেল। সে অবাক হয়ে বলল, এটা কি বললি আহিয়াত ভাইয়া ম্যারিড? ভাইয়া তো এখনো বিয়েই করেনি। সে এখনো পিওর সিঙ্গেল। আর তুই তাকে মিঙ্গেল বানিয়ে দিলুই। মীরাত তড়িৎ বেগে আরিশার দিকে তাকায়। বিয়ে একটি সামাজিক এবং আইনি প্রতিষ্ঠানের যা দুইজন ব্যক্তির মধ্যে পছন্দ, বিশ্বাস ও পারস্পরিক দায়িত্বের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলে। এটি সাধারণত দুটি পরিবার বা সমাজের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি উপায় হিসেবে দেখা হয়। বিয়ে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও সমাজের মধ্যে বিভিন্ন রীতিনীতি ও নিয়ম অনুসারে পালিত হয়। রাত 12:25। লাল জামদানি পরে সোফায় বসে আছে মীরাত। মুখে হালকা কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। হাত, গলা, কানের সোনার হালকা গহনা। মাথায় শাড়ির আঁচলে আবৃত। পাশেই বসে আছে আহিয়াত, পরনে তখনকার পরিহিত কালো শার্ট, প্যান্ট। তার ভাবভঙ্গি স্বাভাবিক থাকলে মীরাতের মুখ থমথমে। হয়তো মনের বিরুদ্ধে গিয়ে রাজি হয়েছে। সামনে কাজী সাহেব বিবাহের প্রস্তুতিতে ব্যস্ত। বিয়েটা ঘরোয়াভাবে ছোট পরিসরে হবে। বাহিরের কাউকে এই কারণে জানানো হয়নি। বাড়ির সকলে উপস্থিত থাকলেও জেনি উপস্থিত নেই। আরিশা জেনিকে ডাকতে রুমে গিয়ে দেখে জেনি তার মা, বাবার সাথে কথা বলতে ব্যস্ত। সে এসে আহিয়াতকে কথাটা বলতেই আহিয়াত জেনিকে বিয়ের কথাটা জানাতে আপাতত নিষেধ করেছে। কেন নিষেধ করেছে জানার ইচ্ছা থাকলে জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি আরিশার। আফিয়া বেগম একপাশে শাড়ির আঁচল গুজে দাঁড়িয়ে আছে। আজ খুশি হওয়ার কথা থাকলেও হতে পারছে না। তার মনে হচ্ছে মেয়েটাকে জোর করে গছিয়ে দিচ্ছে আহিয়াতকে। সে জানে তার বান্ধবীর ছেলে আহিয়াত। যদি সুরমা, মানে আহিয়াদের মা, বিয়েতে অসন্তুষ্ট হয় তবে তার মেয়ে যে সুখে থাকবে না। ছেলেটা কি তার মা, বাবার সাথে বিয়ের কথা বলেছে? হয়তো না। মুন্সি সাহেব কাজী সাহেবের সাথে কথা বলছেন। আহিয়াত ঘাড় ঘুরিয়ে তাকায় মীরাতের দিকে। তার দৃষ্টি অতিশয় শান্ত। শান্ত চাহনিতে চেয়ে রইল সে নত মস্তকে বসে থাকা মীরাতের পানে। মেয়েটি অনুভূতিশূন্য অবস্থায় রয়েছে, তার অন্তরে বিষণ্ণ শূন্যতায় পরিপূর্ণ। চোখের দৃষ্টিতে কোনো উজ্জ্বলতা নেই। মুখাবয়বটা নিরুত্তাপ। হাসির রেখা, চিন্তার ছাপ অনুপস্থিত। হৃদয়ের গভীরে কোনো অনুভূতির ঝংকার আর অবশিষ্ট নেই। প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতি তার থেকে খুব দূরে চলে গেছে। তার চলনে ও কথায় কোনো আগ্রহ বা উত্তেজনা নেই। মূর্তির মতো পাথর হয়ে গেছে। কেমন অনুভূতিহীন, নির্জীব দেখাচ্ছে মীরাতকে। আহিয়াত নীরবতা ভেঙে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার কি সম্মতি আছে বিয়েতে? যদি না থাকে বলতে পারো। আমি চাই না তোমার অসম্মতিতে বিয়েটা হোক। মীরাত অনুভূতিহীনভাবে তাকায় আহিয়াদের দিকে। সুদর্শন যুবককে দেখে তার মাঝে প্রতিক্রিয়া পরিলক্ষিত হল না। নীরস প্রাণহীন চোখ ভিজে উঠল। কণ্ঠনালী হতে যেন কথা বেরোচ্ছে না। প্রেমের মোহনায় ডুবন্ত ফুলের ন্যায় তার অন্তর থেকে বিয়ের প্রস্তাব প্রতিধ্বনিত হলেও বিয়ে নামক শব্দটা তার কাছে কোনো কলঙ্ক মনে হচ্ছে। মীরাত অশ্রু আড়াল করে ভেজা কণ্ঠে বলল, আমি রাজি বিয়েতে। আমায় কেউ জোর করেনি। আহিয়াত মীরাতের কথায় বুঝল মুখে রাজি বললেও মন থেকে মেনে নিতে পারেনি। কাজী সাহেব বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু করতেই দুজন দৃষ্টি ফিরিয়ে সোজা হয়ে বসে। নতুন জীবনের পদার্পণের মাধ্যম হিসেবে দুজনে আইন কানুন মেনে রেজিস্ট্রি পেপারে সাইন করে। প্রথমে আহিয়াত স্বাক্ষর করে, পরবর্তীতে মীরাত স্বাক্ষর করে। কিছুটা সময় পরেই কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় দুজনের। মীরাত বিয়ের সময়ে বেশি সময় নেয়নি কবুল বলতে। নির্জীব মানুষের ন্যায় 3 বার আওড়েছে শুধু। তখন শুধু চোখের কার্নিশ বেয়ে নোনা জল গাল বেয়ে পড়েছে। বাড়ির সকলে মীরাতের এমন প্রতিক্রিয়া দেখে বেশ অবাক হয়েছে। কারণ মীরাত মূর্তির ন্যায় শুধু সম্মতি প্রদান করেছে। বিয়ের সকল কার্যক্রম শেষ হতেই কাজী সাহেব মিষ্টিমুখ করে সম্মানী নিয়ে নিজ গন্তব্যে রওনা দেন। আহিয়াত উঠে দাঁড়ায়। নিহাল এসে শুভকামনা জানায় প্রথমে। তারপর আফসার আর মুন্সি সাহেব আহিয়াদের সাথে কোলাকুলি করে অভিনন্দন জানায়।
আফিয়া বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। নিজের বাড়ির দিকে অগ্রসর হয়। আগামীকাল থেকে মেয়েটা আর তার কাছে থাকবে না ভাবতেই কান্না কণ্ঠনালী ভেদ করে উগরে বাহিরে আসতে চাইছে। লিমা বেগম মীরাতের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে রান্নাঘরের দিকে গেলেন। আহিয়াদ নিজের নির্ধারিত রুমের দিকে রওনা দিল। নববিবাহিত স্ত্রীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাল না আর কোথাও বলল না। তার মস্তিষ্কে যেন দাপিয়ে বেড়াচ্ছে বিয়ে নামক দায়িত্বটি। মীরাত চোখ উঁচিয়ে অপলক চেয়ে রইল মানবটির দিকে। বিস্মিত হয়েছে সে। অদ্ভুত লাগছে তার। কিছুদিন আগেও যে মানুষটি অচেনা ছিল আজ সেই মানুষটি তার অর্ধাঙ্গ। ভাবতেই বক্ষ হিম শীতল হয়ে উঠল। রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে নাম না জানা শিহরণ। নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন রাতের মাঝে উজ্জ্বল মালার ন্যায় চাঁদ দৃশ্যমান। কিছুক্ষণ আগেও আকাশটি মেঘে ছেয়েছিল। আবহাওয়া ও শীতল। অন্ধকারাচ্ছন্ন রাতে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদের উপস্থিতি অদ্ভুত। আহিয়াত বেলকনিতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আকাশের দিকে। কেমন উদাসীন দুশ্চিন্তাগ্রস্ত সেই চাহনি। বারবার একই কথা মনে আসছে। মীরাতকে কি কখনো মন থেকে সাদরে গ্রহণ করতে পারবে সে? নাকি দায়িত্বের চাদরে সবটা জড়িয়ে যাবে? মীরাত কি শুধু তার দায়িত্ব হয়ে রইবে? সে তার জীবনে মীরাতকে স্বইচ্ছায় জড়িয়েছে। পবিত্র সম্পর্কের বাঁধন দৃঢ় হয় এটা লোকমুখে প্রচলিত। সে আজ থেকে নতুন সম্পর্ক মানার পুরো চেষ্টা করবে। কিন্তু মীরাত কি সবকিছু মেনে নিতে পারবে? দরজা খোলার আওয়াজে আহিয়াদের ধ্যান ভঙ্গ হয়। সে বেলকনি থেকে পা বাড়িয়ে রুমে আসে। সে রুমের মাঝে মীরাত, আরিশাকে দেখতে পায়। মীরাত অস্বস্তি আর সংকোচে আড়ষ্ট হয়ে আছে। আহিয়াদ তির্যক চাহনিতে সরাসরি বলে উঠে, এত রাতে এখানে কি করছিস আরিশা? আরিশা অবাক হওয়ার ভান করে বলল, তোমার বউকে তোমার কাছে দিতে এসেছি। আহিয়াদ সরু চোখে তাকায়। মুখাবয়ব গম্ভীর হয়। আরিশা তা দেখে হেসে বলে, এমনি তো বউ দিব না। আগে আমায় আর নিহাল ভাইয়াকে খুশি করো। আরিশা হাত বাড়িয়ে মিটিমিটি হাসছে। মীরাত চুপচাপ কাহিনী দেখছে। আহিয়াত কথা বাড়ায় না। পকেট হতে মানিব্যাগ বের করে 1000 টাকার 15টা নোট বের করে আরিশার হাতে ধরিয়ে দেয়। আরিশা টাকা পেয়ে খুশিতে গদগদ অবস্থা। আরিশা গদগদ ভাব নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আহ কি শান্তি টাকায়। আহিয়াত গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের কথাটা জেনি যেন ঢাকায় যাওয়ার আগে জানতে না পারে। আমি ঢাকায় গিয়ে সকলের সামনে বিয়ের কথাটা জানাব। আরিশা ভদ্র মেয়ের মতো বলল, ঠিক আছে। আমি গেলাম তাহলে। ভাইয়া ভাবি নতুন জীবনের জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে। আরিশা রুম থেকে বেরিয়ে যায়। আহিয়াত হাতে থাকা ঘড়ি ড্রেসিং টেবিলে রেখে ফোন আর ওয়ালেট তার পাশে রাখল। সে কাবার্ড থেকে জামা কাপড় বের করে সরাসরি ওয়াশরুমে চলে গেল। আহিয়াদের এমন ব্যবহারে মীরাত হতবুদ্ধির ন্যায় দেখল শুধু। সে যে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে দেখেও এমন ভাব করছে যেন কেউ সামনে নেই। মীরাত ভাবতে ভাবতে বিছানার এক কোণে গিয়ে বসল। অচেনা মানবটি তার হাসবেন্ড ভাবতেই হাঁসফাঁস করে উঠল সে। সে তো এই রুমে আসতে চায়নি। কিন্তু লিমা বেগম পাঠিয়েছেন। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগল। তার চোখ আটকালো ডিভানের পাশে রাখা গিটারটায়। আহিয়াদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উন্মুক্ত শরীরে এসে দাঁড়ায় আয়নার সামনে। ভেজা কৃষ্ণ বর্ণের চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে ব্যস্ত। মীরাত চোখ উঠিয়ে তাকায় আহিয়াদের দিকে, তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। লজ্জায় চোখ ফিরিয়ে নেই সে। মনে মনে বিরক্ত সে নিজের প্রতি। কেন তাকাতে গেল? মীরাতের তাকানোর দৃশ্য আহিয়াদের দৃষ্টিগোচর হয়নি। তার খেয়াল ছিল না রুমে মীরাত আছে। সে তোয়ালে রেখে একটা টি শার্ট পরে নিল দ্রুত। আহিয়াদ এসে সামনে দাঁড়ায়। সে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আগামীকাল 10টায় আমরা ঢাকায় রওনা দিব। মীরাত দ্বিধা নিয়ে তাকায় মানবটির দিকে। ভেজা চুলগুলো লেপ্টে আছে কপাল জুড়ে। খোঁচা খোঁচা দাড়িতে পানির বিন্দু বিন্দু কণা জ্বলজ্বল করছে।
সুঠাম দেহের অধিকারী মানবটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে ঢোক গিল। বক্ষে অজানা ভয় বিচরণ করতে লাগল। মীরাত কিছুটা সাহস সঞ্চার করে বলল, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আহিয়াত কপালের মধ্যভাগে অবহেলায় পড়ে থাকা চুল হাতে ঠেলে বলল, কি প্রশ্ন? মীরাত প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমায় কেন বিয়ে করেছেন? আহিয়াদের কপাল কুঁচকে গেল হঠাৎ এমন প্রশ্ন করাই। সে বলল, দায়িত্ব পালনের জন্য। মীরাত যেন হোঁচট খেল এই কথায়। দায়িত্ব? বিয়ে করেছে দায়িত্ব পালনের জন্য? মীরাতের মুখশ্রী অস্বাভাবিক হয়ে উঠল। অবিশ্বাস্য তার চাহনি। সে নিভে যাওয়া কণ্ঠে বলল, আপনি আমার অসহায়ত্বে করুণা দেখিয়েছেন, তাই তো বিয়ে করেছেন, তাই না? আহিয়াদ ওষ্ঠ এলিয়ে হাসল বিদ্রূপের হাসি। করুণা দেখিয়েছে কথাটা বড্ড বিদঘুটে শোনাল তার কাছে। সকালবেলা অন্ধকারের গাঢ় অব্যক্তি ক্ষীণ হয়ে আসছে। এই সময়টায় আকাশে সূর্যের প্রথম সঞ্চার শুরু হতে দেখা যাচ্ছে। সেই কোমল আলোকের কিরণগুলো হালকা সোনালি রঙের রেখা ছড়িয়ে দিতে শুরু করেছে চারিপাশে। দিগন্তে প্রথম সূর্যোদয়ের লাল গোলাপি আভা নতুন সম্ভাবনার সংকেত বহন করছে, যেন দিনের সূর্য উদয় হয় তার সোনালি আলো দিয়ে নতুন দিনের উন্মোচন ঘটিয়েছে। মীরাতের চোখে সূর্যের সোনালি আলো পড়তে শুরু করেছে। সূর্যের উজ্জ্বল কিরণগুলো তার স্বপ্নময় জগতের সীমান্তে এসে পৌঁছেছে। তিরতির করে আলো তার ঘুমন্ত চোখে ভর করেছে। এই কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটল। নাক মুখ কুঁচকে ধীরে ধীরে মীরাত চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। সোনালি আলো, সকালের স্নিগ্ধতা তার মনকে জাগিয়ে তুলেছে। মনে হচ্ছে সোনালি আলো তাকে আদর করে ডাকছে। সকালের শীতল আবহাওয়ায় মনটা ফুরফুরে হয়ে উঠল মীরাতের। মীরাত চোখ খুলতেই আয়নার স্বচ্ছ সীমানায় সুদর্শন সুঠামদেহী পুরুষের প্রতিচ্ছবি ধরা পড়ল। তা দেখে চমকে উঠল। সে নেত্রপল্লব বেশ কয়েকবার ঝাপটাল। আয়নার ওই সোনালি উজ্জ্বলতায় ভাসমান মুখাবয়ব, দৃঢ় গঠন আর তীক্ষ্ণ চাহনি মীরাতের হৃদয়ে বিস্ময়ের তরঙ্গ সঞ্চারিত করল। সে কিছুটা নড়েচড়ে বসল। ওই দৃশ্য তাকে মুহূর্তে স্তম্ভিত করে দিল। সে ভুলে বসেছিল সামনে দণ্ডায়মান মানবটিকে। আহিয়াদ আয়নার গভীরে মীরাতের থমকে যাওয়া চোখগুলোর দিকে লক্ষ্য করেছে। তার মৃদু আর গভীর চাহনি সূক্ষ্মভাবে আয়নার ভেতরে প্রবাহিত হতে থাকল। মীরাতের বিস্মিত অভিব্যক্তি তার চোখে পড়েছে। আহিয়াদের চোখে সেই মুহূর্তের প্রতিটি ভাবভঙ্গি অনুভূতি স্পষ্ট হয়ে উঠল। আয়নার ভেতর থেকে তীব্র আর চিরন্তন অনুভূতি মীরাতের চোখের চাহনির মধ্যে ফুটে উঠেছে। মীরাতের ঘোর ভাঙল আহিয়াদের গম্ভীর কণ্ঠস্বর শুনে। গাম্ভীর্যের সহিত গভীর স্বরে আহিয়াদ বলল, অবশেষে ঘুম? মীরাত স্তম্ভিত হয়ে কিছুক্ষণ নীরব রইল, তার চোখগুলি দ্রুতভাবে পাশের দিকে ফিরিয়ে নিয়ে ঠোঁটে ভিজিয়ে বলল, হুমম। মীরাত অনিচ্ছা সত্ত্বেও ছোট শব্দটি উচ্চারণ করল। আহিয়াদের চাহনি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তৎক্ষণাৎ সে বলে উঠল, 10টায় বের হব। দ্রুত ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আহিয়াদ তার সুসংগঠিত দৃঢ় সিদ্ধান্তের গম্ভীরতা জানান দিল। মীরাতকে দ্রুততার সাথে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে গেল সে। মীরাত থম মেরে বসে রইল কিছুক্ষণ। রাতে দুজন একই বিছানায় ঘুমিয়েছিল। তেমন কথোপকথন হয়নি দুজনের মাঝে। আহিয়াদের আচরণ তার কাছে খুবই অদ্ভুত লাগছে। সে বিছানায় থেকে দ্রুততার সহিত নেমে পড়ল। রুম থেকে বেরিয়ে সোজা আরিশার রুমের দিকে গেল। দুপুরের তপ্ত সূর্যের তেজ মাটির উপর ঘোর অন্ধকারে রূপ নিয়েছে। আকাশে কোনো মেঘ নেই, শুধুই স্বচ্ছ নীল আকাশের বিস্তার। তাপমাত্রা এতটাই উচ্চ যে প্রতিটি নিঃশ্বাস যেন গরম স্রোতের মতো লাগছে। রাস্তার পৃষ্ঠে তাপের কারণে মাঝে মাঝে ধোঁয়া উঠছে, আর আশেপাশের সবকিছু থমকে দাঁড়িয়ে আছে। গাছপালার পাতাগুলো ঝুলে পড়েছে, পাখিরাও কেমন নীরব হয়ে আছে। এই উত্তপ্ত দুপুরে নীরবতা ও অবসাদ বিরাজ করছে সকলের মাঝে। অসহ্যকর একটা পরিস্থিতি। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে অবশেষে ঢাকায় পৌঁছেছে আহিয়াদ। নিহাল আর জেনিকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে আধা ঘন্টা বেশি সময় লেগেছে।
জেনি আজ আহিয়াদের সাথে কথা বলেনি, কারণ মিরাতকে সে ঢাকায় আনছে। আহিয়াদ আলিশান 3 তলা বিশিষ্ট ফ্ল্যাটের সামনে গাড়ি দাঁড়া করাল। সে গাড়ির হর্ন বাজাতেই দ্রুততার সহিত মেইন গেট খুলে দিল গেটম্যান। আহিয়াদ আশরাফ সাহেবকে সালাম দিয়ে গেট দিয়ে ঢুকেই সরাসরি পার্কিং প্লেসে চলে গেল গাড়ি নিয়ে। গাড়ি জায়গা মতো পার্ক করে সে নেমে দাঁড়াল। বাড়ির চারপাশটা চোখ বুলিয়ে দেখে নিল একবার। মনে হচ্ছে অনেকদিন পরে পরিচিত জায়গা দেখছে সে। গ্রামের বিশুদ্ধ বাতাস, মণিমুগ্ধকর পরিবেশ, পাখির কলরব, চাঁদের নির্মল আলো শহরের পরিবেশের থেকে অনেক সুন্দর। শহুরে জীবন গতিশীল। সে গ্রামের মণিমুগ্ধকর পরিবেশ অনেক মিস করবে। আহিয়াদ দুকদম পিছিয়ে গাড়ির গ্লাস ভেদ করে ভেতরের সিটের দিকে তাকায়। মিরাত গাড়ির সিটে হেলান দিয়ে গভীর ঘুমে মগ্ন। তার শরীর সিটের ওপর এলিয়ে পড়েছে, আর মাথা সামান্যভাবে এক পাশের সিটে অবলম্বিত। তার মুখাবয়ব শান্ত এবং নীরব, মনে হচ্ছে স্বপ্নের কোনো সুন্দর জগতে হারিয়ে গেছে। গাড়ির জানালা দিয়ে সূর্যের মৃদু রশ্মি তার মুখে পড়ছে। চারপাশে গাড়ির কোলাহল একদমই শূন্য। আহিয়াদের ঘুম ভাঙাতে ইচ্ছে হল না, কিন্তু উপায় নেই। এটা করতেই হবে। আহিয়াদ মাথা নিচু করে বেশ কয়েকবার মৃদু স্বরে ডেকে উঠল। তার কণ্ঠস্বর ছিল স্নেহপূর্ণ ও প্রশান্তের ছোঁয়া। গাড়ির গ্লাস খোলা থাকায় মিরাতের কর্ণে পৌঁছেছে আহিয়াদের স্বর। পুরুষালী কণ্ঠস্বরে মিরাত হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে বসে তন্দ্রাচ্ছন্ন চোখে পিটপিটিয়ে চাইল সে। আশেপাশে তাকিয়ে আবিষ্কার করল সে অপরিচিত এক জায়গায়। সে বুঝতে পারল শহরে পৌঁছে গেছে। আহিয়াদ গলা খাকড়ি দিয়ে বলল, আমরা পৌঁছে গেছি মিরাত। গাড়ি থেকে নেমে এসো। আহিয়াদের কথা শুনে মিরাত দ্রুততার সাথে গাড়ির দরজা খুলে নিচে নামে। তড়িৎ পদক্ষেপে সে সোজা দাঁড়িয়ে পড়ে। তার নিঃশ্বাস দ্রুত ও অস্থির, আর বুকের মাঝে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সামনের দিকে চোখ পড়তেই সে অবাক হয়ে ফ্ল্যাটের আশপাশটা দেখে এটা রাজপ্রাসাদের থেকে কম কিছু লাগছে না তার কাছে। সে ফোনে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছে, আজ বাস্তবেও দেখে নিল। তবে কি এটাই তার শ্বশুর বাড়ি? ভাবতেই সামান্য ভীত হল মিরাত। আহিয়াদ মিরাতের বিস্মিত চাহনি দেখে শান্তভাবে বলল, এখানে আমরা সবাই থাকি, চলো আমার সাথে। মিরাত থতমত খেয়ে জিজ্ঞেস করল, লাগেজ? মিরাতের কণ্ঠে কিছুটা উদ্বেগ ও অস্বস্তি ফুটে উঠেছে। আহিয়াদ স্বাভাবিকভাবে বলল, চিন্তা করো না, লাগেজ সময়মতো তোমার কাছে পৌঁছে যাবে। আহিয়াদ ফ্ল্যাটের দিকে অগ্রসর হতে থাকে। মিরাতও পিছু পিছু হাঁটতে শুরু করে। একতলা পেরিয়ে ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে উঠতে থাকে দুজনে। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে তৃতীয় তলায় এসে থামল দুজনে। সামনে কাঠের সুসজ্জিত কারুকাজের কাঠের দরজা। আহিয়াদ কলিং বেল বাজায় বেশ কয়েকবার। মিরাত অস্বস্তিতে সিটিয়ে আছে। সামনে কি হতে চলেছে তা ভাবতেই গলা শুকিয়ে আসছে। মিরাত আহিয়াদের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমার ভয় করছে। আহিয়াদের ভ্রুযুগল কুঁচকে গেল এবং সে আশ্চর্য হয়ে বলল, কেন? মিরাত মুখ কাচুমাচু করে মুখ ভার করে বলল, আপনার বাবা মা যদি আমায় মেনে না নেন। আহিয়াদ ভরসা দিয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু হবে না, রিল্যাক্স। মিরাত শুনে চুপচাপ রইল। তবুও বক্ষকোণে কোথাও উদ্বেগ আর ভয় কাজ করছে। হঠাৎই কাঠের দরজাটি খুলল কেউ। দুজনেই সামনে তাকাল। 40-এর গণ্ডি পার করা এক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখে চশমা, আর জামা কাপড়ে স্পষ্ট এক আভিজাত্য ও সুস্থিরতার ছাপ। মহিলাটি তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দুইজনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মিরাত তা দেখে আহিয়াদের পেছনে লুকানোর প্রয়াস চালাল। তার চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি ভাব। আহিয়াদ মৃদু হেসে সুরমা বেগমকে বলল, কেমন আছো মা? সুরমা বেগম এক উষ্ণ হাসি হাসল। তিনি ছেলের মুখে স্নেহভরে হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। তুমি আজ আসবে বলে আগেভাগে কিছু জানাওনি কেন?
আহিয়াদ মাথা চুলকে গম্ভীর মুখে সামান্য হাসি দিয়ে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি না বলে এসেছি। সুরমা বেগম হাসি বন্ধ করে সন্দিহান কণ্ঠে বললেন, তা বুঝলাম, কিন্তু পেছনে লুকিয়ে আছে মেয়েটাকে। আহিয়াদ ওষ্ঠ কোণে হাসি বজায় রেখে বলল, আরে তুমি চিনতে পারছো না? ও তো তোমার ফ্রেন্ডের মেয়ে। আর সুরমা বেগম আহিয়াদের কথা অসমাপ্ত রেখেই বিস্মিত কণ্ঠে বললেন, আফিয়ার মেয়ে? তুমি কি সত্যি বলছ? মীরাত আহিয়াদের এহেন কথা শুনে হতবাক হয়ে গেল। শেষে কিনা এই পরিচয় দিল। ক্ষুব্ধ হল সে। মুখ থমথমে হয়ে গেল তার। আহিয়াদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল সুরমা বেগমকে। সুরমা বেগম মীরাতকে হাত ধরে কাছে টেনে তার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, আফিয়ার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। কেমন আছো, মা? মীরাত গোমরা মুখে হাসার প্রয়াস করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? আমিও ভালো আছি। তুমি যে আসবে সেটা আমার জানা ছিল না। আজকের চমক সত্যি বেশ আনন্দদায়ক। আরে, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে চলো। সুরমা বেগম মীরাতকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। আহিয়াদ মীরাতকে আন্টি সম্বোধন করতে শুনে একটু অবাক হলেও তা প্রকাশ করল না। সে দরজা বন্ধ করে ভিতরে প্রবেশ করলেন। সুরমা বেগম এবং মীরাত সোফায় বসে আছেন। আহিয়াদ এসে রিমোট দিয়ে এসি চালু করল এবং সোফায় হেলান দিয়ে বসে পড়ল। আহিয়াদ সোফায় গা এলিয়ে বসে ক্লান্ত স্বরে বলল, মা বাবা কোথায়? সুরমা বেগম উত্তর দিলেন, তোর বাবা অফিসে। যা ফ্রেশ হয়ে নে। আহিয়াদ কিছুক্ষণ মৌন থেকে বলল, আমার কিছু কথা ছিল। তখন তো পুরো কথা শোনার আগেই রিয়েক্ট করে ফেলেছ। সুরমা বেগম বললেন, পরে শুনব। তুই নিজের রুমে যা। আমি মেয়েটাকে ওর জন্য রুম দেখিয়ে দিচ্ছি। আহিয়াদ গম্ভীর কণ্ঠে বলল, মা ওর নাম মীরাত। সুরমা বেগম মীরাতের দিকে তাকিয়ে বললেন, বাহ, দেখতেও মাশাল্লাহ, নামটাও মাশাল্লাহ। মীরাত মৃদু হাসল শুধু। আহিয়াদ এক পলক মীরাতের অস্বস্তি ভরা মুখের দিকে তাকাল। তারপর চোখ ফিরিয়ে সুরমা বেগমের হাস্যময় মুখ দেখে মৃদু গলায় বিড়বিড় করে বলল, যখন তুমি জানতে পারবে যে তোমার বান্ধবীর মেয়ে বলে যাকে তীব্র আদর যত্ন করা হচ্ছে সে আসলে তোমারই পুত্রবধূ, তখন কি হবে সেটাই আমি ভাবছি। সুরমা বেগম মীরাতের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে স্নেহময় কণ্ঠে বললেন, তোমাকে রুমটি দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও। পরে আমরা চারজন একসাথে খাবার টেবিলে বসব। মীরাত দ্বিধার সহিত বলল, ঠিক আছে আন্টি। আহিয়াদ হাহুতাশ করে ধীরে ধীরে বলল, বাহ, মীরাত আসতেই আমার আদর কমে গেল। সবই কপাল, বুঝলি আহিয়াদ। তোর আদর যত্নের ভাগ নিতে আরেকজন চলে এসেছে। ফাবিহা চক্ষুযুগল ছোট ছোট করে তার পাশে বসে থাকা সাদা নীল সংমিশ্রণের 3 পিস পরিহিত মীরাতের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। মীরাত ফাবিহার এমন চাহনিতে অস্বস্তি বোধ করছে। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। সুরমা বেগম টেবিলে খাবার এনে রাখছেন। তাকে সাহায্য করছে রহিমা নামের 24-25 বছরের এক রমণী। রহিমা সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। সে প্লেটে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে উঠল। আহিয়াদ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসল। সামনে তাকাতেই ডাইনিং টেবিলে সবাইকে বসে থাকতে দেখতে পেল। আহিয়াদ এদিক ওদিক না তাকিয়ে সরাসরি এসে সুরমা বেগমের পাশের চেয়ারটায় বসে পড়ল। ফাবিহাকে মীরাতের দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখে ভ্রুযুগল কুঁচকে গেল তার। মীরাত অস্বস্তি নিয়ে আহিয়াদের পানে তাকায়। চোখে বিরাজ করছে অস্বস্তিভাব। তা বুঝতে সময় নিল না মানবটি। আহিয়াদ ফাবিহাকে উদ্দেশ্য করে ভ্রুযুগল কুঁচকে শুধালো, ফাবিহা এমন করে মীরাতের দিকে তাকিয়ে কি দেখছিস? ফাবিহা সন্দিহান দৃষ্টিতে আহিয়াদের দিকে তাকায়।
মুখ গম্ভীর করে সে বলে উঠে, ভাইয়া এত সুন্দর মেয়েটাকে কোথায় পেলে বলো তো? আহিয়াদ না বুঝে বলল, মানে? ফাবিহা বিদ্রূপের স্বরে বলল, আসলে উই যে ঘোড়ার মতো চুলওয়ালি জেনি না ফেনি, তাকে তো বেশ কয়েকবার আমাদের বাড়িতে নিয়ে এসেছ। তখন উই ঘোড়ার চুলওয়ালিকে দেখে মোটেও পছন্দ হতো না, ভাবতাম আমার হ্যান্ডসাম ভাইয়ের কপালে না উই জেনি না ঝুলে বসে। আজ এত সুন্দর একটা মেয়েকে বাড়ি নিয়ে আসলে তাই আর কি অবাক হয়েছি। আহিয়াদ সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, জেনির সাথে তালহা ও যে আসত সেটা তোর চোখে পড়েনি? আমার ফ্রেন্ড হিসেবে এসেছে তারা। এতে জেনিকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? কাম অন ভাইয়া, তুমি জানো আমি কেন এসব বলছি। আচ্ছা বাদ দাও, এবার বলো এই বিউটিফুল আপুটাকে তুমি কোথায় পেলে? মাকে জিজ্ঞেস করলাম কিন্তু বলল না। বলেছে তোমার থেকে জেনে নিতে। রহিমা সকলের প্লেটে খাবার পরিবেশন করে চারজনকে দিয়ে দিল। সুরমা বেগম রহিমাকে ইশারা করলেন তাদের সাথে খেতে বসতে। রহিমা মালকিনের কথা মেনে প্লেটে খাবার নিয়ে বসল একটা চেয়ারে। আহিয়াদ ভাতের প্লেটে খাবার নাড়তে নাড়তে বলে উঠল, মায়ের ফ্রেন্ডের মেয়ে। নানাজানের বাড়ির পাশেই মিরাতের বাড়ি। ফাবিহা উচ্চস্বরে উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, উই যে আফিয়া আন্টির মেয়ে, যার কথা মা আমাদের গল্প করেছিল। আহিয়াদ খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, হুমম। ফাবিহা ভাইয়ের দিকে তাকিয়ে ভাবুক স্বরে বলে উঠল, কিন্তু আফিয়া আন্টির মেয়ের নাম তো আজহা শুনেছিলাম। আহিয়াদ পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে বলল, মিরাতুল আজহা পুরো নাম। ফাবিহা এক গাল হেসে মিরাতকে বলল, তুমি দেখতেও জোস, তোমার নামটা জোস তো। আই লাইক ইট। মিরাত প্রত্যুত্তরে হাসল শুধু। সে বুঝল ফাবিহা চঞ্চল ধাঁচের, সহজে মানুষকে আপন করে নিতে জানে। মেয়েটার মন যে স্বচ্ছ তা বুঝতে বাকি নেই মিরাতের। কত সুন্দর অচেনা একটা মেয়ের সাথে নির্দ্বিধায় কথা বলে চলেছে। সুরমা বেগম মেয়ের প্রতি বিরক্তি প্রকাশ করে বললেন, আহ ফাবিহা, খাওয়ার সময় কথা বলা ব্যাড ম্যানার্স। দ্রুত খাওয়া কমপ্লিট করো। ফাবিহা মায়ের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ঠিক আছে। সুরমা বেগম এতক্ষণে খেয়াল করলেন মিরাত অন্যমনস্ক হয়ে ভাত নেড়ে চলেছে। খাবার কোনো ইচ্ছে নেই। তিনি বললেন, মিরাত খাচ্ছ না কেন? মিরাত চমকে যায়। সে নিজেকে ধাতস্থ করে বলে, এই তো খাচ্ছি। মিরাত কোনো মতো ভাত মাখিয়ে এক লোকমা ভাত মুখে দিল। সুরমা বেগম বললেন, নিজের বাড়ি মনে করো এটা, এত লজ্জা পেতে হবে না। মিরাত ভাত চিবুতে চিবুতে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে। আহিয়াত বাঁকা চোখে মিরাতের দিকে তাকালো একবার। মায়ের কথা শুনে মনে মনে বলল, নিজের বাড়ি মনে করবে কেন, নিজের বাড়িতেই তো আছে। এখন শুধু সকলকে বিয়ের কথা জানানো বাকি। আরে মিরাত আপু, তুমি এত চুপচাপ আছে কেন বলো তো? দেখে মনে হচ্ছে কারো বিরহে নীরব হয়ে গেছ। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি একা একা। সুরমা বেগম ফাবিহার সাথে মিরাতের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মিরাত আর ফাবিহা বেশ খানিকটা সময় ধরে ফাবিহার রুমের বেলকনিতে বসে আছে। ফাবিহা এটা ওটা বললেও মীরা নিশ্চুপ, মনমরা হয়ে বাহিরের নীল আকাশে অপলক চেয়ে আছে। দেখে মনে হচ্ছে আকাশের কোনো গোপন রহস্য উদ্ঘাটন করতে মগ্ন। মিরাত ফাবিহার বিষণ্ণ স্বর শুনে ফাবিহার দিকে তাকায়। ফাবিহা গোমরা মুখ করে তার দিকেই তাকিয়ে আছে। চোখ মুখে উৎকণ্ঠার তীব্র ছাপ স্পষ্ট। মিরাত আমতা আমতা করে বলল, আসলে নতুন জায়গায় এসেছি তাই একটু চুপচাপ আছি। ফাবিহা ওষ্ঠ এলিয়ে হেসে বলল, তুমি তো দেখছি আমার মতোই। আমিও অপরিচিত কোথাও গেলে চুপচাপ থাকি। তুমি কোনো ক্লাসে পড়ো আপু? মিরাত স্বাভাবিকভাবে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার। ফাবিহা উজ্জ্বল কণ্ঠে বলে উঠল, তুমি আমার 1 বছরের বড়। যাই হোক, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন ভাবছি আগে কেন তোমার সাথে পরিচয় হলো না। মিরাত সুমিষ্ট স্বরে বলল, তোমার নানাজানের বাসায় গেলেই আমার সাথে পরিচয় হয়ে যেত আগেই। ফাবিহা মুখ গোমরা করে বলল, অনেক বছর আগে গিয়েছিলাম।
তারপর আর যাওয়া হয়নি। নানাজান সহ সকলে ভীষণ মিস করি। ঈদে ছুটি পেলে সকলে আমাদের সাথে দেখা করতে আসে। জানো, মিষ্টি আপুকে ভীষণ মিস করি। মিষ্টি আপুকে। আরও হুমম, তাকে কেন নিয়ে এলে না বলো তো? মীরাতের মন বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে গেল। মায়ের কথা তার মনে পাথরের মতো ভারী হয়ে উঠেছে। আজ থেকে মায়ের কাছে থাকার সুযোগ নেই এবং পুনরায় কখন দেখা হবে তাও অনিশ্চিত। দাদাজান, চাচা, চাচি এবং আরুকেও গভীরভাবে মিস করছে। এসব চিন্তায় তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, চোখের কোণে অশ্রু জমে ওঠে। সেই অশ্রু লুকানোর চেষ্টা করতে গিয়ে ফাবিহার অগোচরে নিঃশব্দে তা মুছে ফেলল। ফাবিহা মীরাতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জেনি আপুকে চেনো? মীরাত অশ্রু নরম হাতের উল্টো পিঠে মুছে স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ চিনি উনাকে। ফাবিহা সাবধান করে বলল, শোনো, জেনি পেতনির থেকে দূরে দূরে থাকবে। মীরাত কৌতূহলবশত বলল, কেন? ফাবিহা একটু বিরক্তির সহিত বলল, কয়েকদিন থাকো, বুঝতে পারবে। এখনই বলে ফেলো। রাতে বলবো। চলো ছাদে যাই। ঠিক আছে চলো। গোধূলি বিকেল হল দিনের সেই বিশেষ সময় যখন সূর্যরশ্মি ম্রিয়মাণ হতে শুরু করে, আকাশে নরম সোনালি আভা ছড়িয়ে পড়ে। এই সময়টাতে আকাশের রং বদলে যেতে থাকে। একদিকে সূর্য অস্তমিত হওয়ার আগে আকাশ হয়ে ওঠে লাল, গোলাপি ও কমলা রঙের। প্রকৃতির এই স্নিগ্ধ পরিবর্তনের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করে। পাখিরা ফিরতে শুরু করে তাদের বাসায়, বাতাসে থাকে স্নিগ্ধতার পরশ। গোধূলির সময় মাটির উপর ছড়িয়ে থাকা সূর্যের কিরণগুলো সবকিছুকে একদম নতুনভাবে উজ্জ্বল করে তুলেছে। প্রকৃতি মনে হচ্ছে তার সৌন্দর্য নতুন করে উদযাপন করছে। এই সময়টিতে প্রকৃতির এই রোমাঞ্চকর পরিবর্তন মানুষের মনের গভীরে অদ্ভুত প্রশান্তি ও সুখের অনুভূতি এনে দেয়। মীরাত আর ফাবিহা খোলা আকাশের নিচে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনে নিশ্চুপ হয়ে বিকেল বিলাস করতে ব্যস্ত। মীরাতের দৃষ্টি দূরের উঁচু উঁচু অট্টালিকার দিকে। শহরের ব্যস্ত জীবন, দালান কোঠা, আধুনিক জীবন ব্যবস্থা সবকিছুই গ্রামীণ জীবন থেকে সম্পূর্ণ আলাদা। মীরাত দৃষ্টি ফিরিয়ে ছাদ দেখতে থাকে। ছাদের এক কোণায় বেশ কয়েক রকমের ফুলের গাছের সমাহার। এখনো ফুল ফোটেনি সেখানে। ছাদের একপাশে একটা রুম। অবস্থানরত রুমটি বদ্ধ পরিবেশের মধ্যে অবস্থিত, যা গোপনীয়তা, নিঃসঙ্গতার অনুভূতি তৈরি করেছে বলে মনে হল মীরাতের কাছে। ঘরটির চারপাশে রয়েছে গাছের সমারোহ। ফাবিহা হঠাৎই বলে উঠল, মীরাত আপু, সন্ধ্যা হয়ে গেছে, চলো নিচে যাই। মীরাত চমকে যায়। দৃষ্টি ফিরিয়ে খেয়াল করে অন্ধকার হয়ে এসেছে। চারিদিকে আবছা আবছা লাগছে। সামনে দাঁড়ানো ফাবিহাকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। সে বলে, ঠিক আছে চলো। ফাবিহা হাঁটতে থাকে নিচে যাওয়ার জন্য। মীরাত তার সাথে যেতে থাকে। মীরাত কৌতূহলবশত জিজ্ঞেস করল, ফাবিহা, ছাদের কোনায় রুমটা কার? ফাবিহা রহস্যময়ী হাসি হেসে বলে উঠল, ওটা সিক্রেট। আস্তে ধীরে জানতে পারবে। মীরাতের মুখ ভার হয়ে যায়। সে আর না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। ফাবিহা ইতোমধ্যে রওনা দিয়ে দিয়েছে রুমের দিকে। মীরাত আশপাশের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল, কিন্তু সেখানে কোনো প্রাণী বা মানুষের অস্তিত্ব খুঁজে পেল না। নিশ্চিত হয়ে সাহস সঞ্চার করে সে রুমটির দিকে এগিয়ে গেল। দরজার ঠিক সামনের স্থানে দাঁড়িয়ে সে চোখ মেলে দেখল দরজার পাশের দেয়ালে। সেখানে একটি নেম প্লেটে অদ্ভুত ভাষায় জীবন নোহেয়া লেখা। লেখা দেখে মীরাতের কপালে কুচকানো দাগ পড়ল। তার কৌতূহল তীব্র হয়ে উঠল। মনে হল, হয়তো বছর খানেক আগে কেউ এই রুমটির পরিকল্পনা করে গড়ে তুলেছে, আর সে সেই সৃষ্টির অমীমাংসিত রহস্যের সামনে দাঁড়িয়ে আছে। মীরাত তার হাত দিয়ে দেওয়ালের নেম প্লেটটি ছুঁয়ে দিল। হঠাৎই অজান্ত শক্তি তার হাতটি চেপে ধরল। মীরাত তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। তার শরীরের ভেতরে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল।
ভয়ে তার চোখ বড় হয়ে উঠল। সে দ্রুত পেছনের দিকে তাকালো আতঙ্কিত দৃষ্টিতে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মুখভরা ছায়ায় অন্ধকার, কোনো সুস্পষ্ট পরিচয় পাওয়া যাচ্ছিল না। মিরাতের হৃৎপিণ্ড দ্রুত বিট করতে লাগল। মিরাত ভয়ে গলায় বলে উঠল, কে আপনি? তার গলা যেন শুকিয়ে গেছে, কণ্ঠস্বর ভীতিভরে কেঁপে উঠছে। ব্যক্তিটি ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। তার মুখের অঙ্গভঙ্গি, চেহারা পুরোপুরি অন্ধকারে ঢাকা থাকায় মিরাত কোনো মুখাবয়ব দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। ধীরে ধীরে পরিচিত কণ্ঠ শোনা গেল। মিরাত। মিরাত সামনে আহিয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। ভয় অনেকটা কমে এসেছে। সে নিজেকে শান্ত করে নিল। আহিয়াত ইতোমধ্যে ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছে। মিরাতের মুখশ্রী দেখে বুঝতে পেরেছ, তার হঠাৎ আগমনে হয়তো ভয় পেয়ে গেছে। আহিয়াত মিরাতকে উদ্দেশ্য করে বলল, ভয় পেয়েছ? মিরাত ভয়া ভাব কাটিয়ে নিজেকে সামলে বলল, ভয় পেয়েছিলাম। এখন ঠিক আছি। আহিয়াত সন্দিহান কণ্ঠে বলল, এখানে কি করছো একা একা? মিরাত সরল কণ্ঠে উত্তর দিল, ফাবিহার সাথে এসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, নিচে যাও। মিরাত আহিয়াদের কথা মান্য করে নিচে যেতে গিয়েও থেমে গেল। সে পিছু ফিরে আহিয়াদের দিকে তাকাল। আহিয়াত তখনও মিরাতের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়ে যায়। মিরাত আজ দৃষ্টি সরাল না। সে এভাবেই বলল, আপনি নিচে যাবেন না? দুজনে একসাথে যাই। আহিয়াদের দৃষ্টি শান্ত হয়ে এল। মিরাতের কণ্ঠ হতে নির্গত কথায় অধিকারের আভাস পেল বোধ হয়। সে বলল, এখনই যেতে হবে। মিরাত নির্বাক ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কোনো নির্বোধের মতো। আহিয়াদের কথার তাৎপর্য তার মস্তিষ্কে স্পষ্ট হতে পারেনি। সে ভাবনার মধ্যে ডুবেছিল যে হঠাৎ করে আহিয়াদের বলা কথা সে বুঝতে পারল না। আহিয়াদ আবারও বলে উঠল, বউ যখন চাইছে তাহলে একসাথেই যাওয়া যায়। মিরাত বউ শব্দটি কানে আসতেই অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করে ফেলল। তার শিরা উপশিরায় অজানা শিহরণ ধেয়ে আসছে। সে অবিশ্বাসের চোখে আহিয়াদের দিকে তাকাল। মনে হচ্ছে তার কান ভুল কিছু শুনেছে। ঘটনাটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আপনি আমাকে বউ বলে ডাকলেন? মিরাতের কণ্ঠস্বরে বিস্ময়ের গভীর রেখা বিরাজ করছে। তার মুখাবয়বে অবিশ্বাস ফুটে উঠেছে। এই অপ্রত্যাশিত শব্দটি তার ধারণার বাইরে ছিল। বউ শব্দটি শুনে তার চেতনায় অব্যক্ত বিস্ময়ের ঢেউ উঠল। আহিয়াত দৃঢ় আর শান্ত কণ্ঠে বলল, তাহলে আমি কি ডাকব? আমরা তো প্রেমিক প্রেমিকা নই যে আদরের নামে নিকনেমে একে অপরকে ডাকব। তুমি আমার স্ত্রী, আমার ওয়াইফ। তাই বউ বলে তোমাকে সম্বোধন করাটাই স্বাভাবিক। মিরাতের কণ্ঠে সুকৌশলে চাপা অভিমান ও বিষাদের কণ্ঠে বলে উঠল, আপনি তো আমায় আপনার মায়ের সামনে আপনার ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেননি। আহিয়াত চপল মেজাজে বাঁকা হেসে বলল, এত দ্রুত বলে কি হবে? আর কিছুদিন যাক, তারপর বলবো। মিরাত ক্ষুব্ধ ও হতাশায় জর্জরিত হয়ে তীব্র স্বরে বলল, তাহলে আমায় এই বাড়িতে কেন এনেছেন? বুঝেছি, শুধু দায়িত্ব পালন করার জন্য। আমি আপনার করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। আহিয়াত পরমুহূর্তে হাসি বজায় রেখে বলল, আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকো। মিরাত কথার মর্ম না বুঝে তিরিক্ষি মেজাজে বলল, আপনি কি চাইছেন বলুন তো? গোপনে সম্পর্ক কন্টিনিউ করবেন? সরি বাট নট সরি মি আহিয়াত সীমান্ত, আমি এমন লুকোচুরি সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। দরকার পড়লে আপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিব। আহিয়াদের চোয়াল শক্ত হয়ে এল। সে রুর গলায় বলল, বিয়েটা কোনো পুতুল খেলা নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে। আর এখন এমন উল্টোপাল্টা বকছ।
মীরাত নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালাল। সে গমগমে কণ্ঠে বলল, বিয়ের সেই রাতে বলা দায়িত্ব শব্দটা আমার বক্ষে বিঁধে আছে আহিয়াদ। আপনি বলেছিলেন আমায় বিয়ে করেছেন শুধু দায়িত্ব পালনের জন্য। আপনি যদি চান বিয়েটা গোপন রাখতে তাহলে তাই করুন। সময় মতো না হয় আমায় মুক্তি দিয়ে দিলেন। আহিয়াদের দৃষ্টি মীরাতের দিকে স্থির হয়ে রইল অনমনীয় অগ্নিমূর্তির মতো। মীরাতের চোখের তীক্ষ্ণতা ও কঠোরতা স্পষ্টভাবে প্রকাশ করছে মেয়েটি দায়িত্ব শব্দের দ্বারা কতটা কষ্ট পেয়েছে তা আহিয়াদ বুঝল। আহিয়াদ শান্ত কণ্ঠে শুধালো, তুমি কি আমায় অর্ধাঙ্গ রূপে মন থেকে মেনে নিতে পেরেছ? আহিয়াদের শান্ত স্বর মীরাতের কর্ণে অদৃশ্য ধাক্কা পৌঁছে দিল। তার বুকের ভেতর হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সে আহিয়াদের তীক্ষ্ণ চক্ষুযুগলে তাকালো, যেখানে গভীর চাহনির মাধ্যমে অব্যক্ত কথার বহর প্রকাশ পাচ্ছে। মীরাত ওই চোখের ভাষা ধরতে পারল না। তার চোখের সামনে ধাঁধার মতো উন্মোচিত হয়ে গেল। সে কি সত্যি আহিয়াদকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পেরেছে? মনে হচ্ছিল কোনো জটিল ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে সে দিশাহীন হয়ে পড়ছে। কেন এই প্রশ্ন এত কঠিন হয়ে উঠছে তা তার মনে অন্ধকার দৃষ্টান্তের মতো গেঁথে গেছে। আহিয়াদ সুনিশ্চিত হয়ে গভীর ধৈর্য নিয়ে বলল, জানি এই উত্তর তোমার কাছে নেই। মন দিয়ে খুঁজো প্রশ্নের উত্তর। যেদিন উত্তর খুঁজে পাবে সেদিন আমায় বলো। মীরাত এখন অনুভব করল যে সে আহিয়াদকে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি বলেছে। তার মনে যখন আহিয়াদ সম্পর্কে সংশয় বিদ্যমান, এই দোটানায় সে কিভাবে এই সংসারে নিজেকে জড়িয়ে ফেলবে। মনের গহীনে অনুতাপ কুড়ে কুড়ে চলছিল। সে উপলব্ধি করল তার ব্যবহৃত ভাষা এবং আচরণ যথাযথ ছিল না। বাজে ব্যবহার করা উচিত হয়নি। এই অনুশোচনায় ভেতর ভেতর পুড়তে লাগল সে। মীরাত অনুতপ্তের স্বরে বলে উঠল, আমি দুঃখিত। আপনাকে এতগুলো কথা ঠিক হয়নি। আহিয়াদ মীরাতের কথার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে বলল, নিচে চলো। মীরাত আহত চোখে আহিয়াদের দিকে তাকাল। আহিয়াদ আর দাঁড়িয়ে রইল না। সে নিচে যাওয়ার জন্য রওনা দিল। মীরাত ও মন খারাপ করে আহিয়াদের পিছু নিল। গভীর রাতের নিস্তব্ধতা মীরাতের মনকে অবসন্ন করে রেখেছে। ফাবিহা তার পাশের বিছানায় গভীর ঘুমে লিপ্ত হলেও মীরাতের চোখে ঘুম নেই। সন্ধ্যার আহিয়াদের সাথে ঘটে যাওয়া কলহের চিন্তা তার মনের উপর অন্ধকার চেপে ধরেছে। আহিয়াদ যে আসলে খারাপ নয়, তবুও কেন এমন আচরণ করল সে? মীরাতের মনে ঘুরপাক খাচ্ছে, আহিয়াদের প্রকাশিত রাগের পেছনে কি কোনো গভীর কারণ লুকিয়ে আছে? সকলের সামনে তাকে বউ হিসেবে পরিচয় না দেওয়ার কারণে কি আহিয়াদ প্রতি সে মনে মনে ক্ষুব্ধ? মীরাতের চিন্তায় তীব্র যন্ত্রণা হচ্ছে মাথায়। গলা শুকিয়ে আসছে। বালিশের পাশে রাখা ফোনটি হাতে নিয়ে সে দেখে নিল। 3:10 ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দুর্বোধ্য মনোভাব নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ছোট টেবিলের উপর পানির বোতল নেই। অন্ধকার পরিবেশে ধীর পায়ে রুমের দরজা খুলে রান্নাঘরের দিকে রওনা হল। পুরো ফ্ল্যাট জুড়ে গাঢ় নীরবতা বিরাজ করছে, কেমন গা ছমছমে পরিবেশ। ফোনের দুর্বল আলোতেই ভয় অনুভব করছে সে। ডাইনিং প্লেসে পৌঁছে ফ্রিজ খুলে পানির বোতল বের করল। পানি খেয়ে তৃষ্ণা মেটাল। বোতলটি আবার ঠিকভাবে ফ্রিজে রেখে দিল। তারপর ফাবিহার রুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফাবিহার রুমে পৌঁছানোর আগে তাকে দুটি রুম পার করতে হয়। প্রথম রুমটি আধখোলা। সেটা কার রুম জানা নেই, দ্বিতীয়টি তালাবদ্ধ, আর তৃতীয়টি ফাবিহার রুম। অপর দিকে আরও দুটি রুম রয়েছে। একটি সুরমা বেগমের আর অন্যটি সম্ভবত আহিয়াদের। প্রথম রুমের পাশে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে দরজা খুলে কেউ একজন বের হয়ে এল। মীরাত ভয়ে 2 পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেয়ালে মাথা বাড়ি খেল। ব্যথায় কুঁকড়ে ওঠা মীরাত মৃদু চিৎকার করে উঠল।
মিরাত, তুমি ঠিক আছো? আহিয়াদের কণ্ঠে উদ্বেগের স্বর স্পষ্ট হয়ে উঠল। মিরাত ফোনের আলো দিয়ে সামনে তাকিয়ে আহিয়াদকে দেখে কিছুটা স্বস্তি অনুভব করল। ব্যথার জায়গা হাত দিয়ে মেলাতে শুরু করল। বেশি ব্যথা পেয়েছ? বেশি ব্যথা পাইনি, তবে একটু ফুলে গিয়েছে বোধহয়। এত রাতে লাইট না দিয়ে ঘুরছ কেন? দেয়ালে না লেগে মেঝেতে পড়ে গেলে তাহলে হাসপাতালে নিয়ে যেতে হতো। লাইট দিল সবাই জেগে যাবে, তাই আমি দেয়নি। এখানে দাঁড়াও। আমি আইস কিউব নিয়ে আসছি। লাগবে না। এমনি ঠিক হয়ে যাবে। চুপ থাকো। বেশি কথা বলবে না। আহিয়াদের চাপা কণ্ঠের ধমকে মিরাত চুপ হয়ে গেল। সে চুপচাপ ঠাই হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। আহিয়াদ লাইট অন করতে যাবে এমন সময় ফ্ল্যাটের মেইন দরজা খুলে একজন প্রবেশ করল। আহিয়াদ ও মিরাত চমকে তাকাল সেদিকে। আহিয়াদ দ্রুত বুঝতে পারল ব্যক্তিটি তার বাবা। আহিয়াদ চিন্তিত কণ্ঠে বলল, ওরশিদ বাবা এসেছে। এখন যদি লাইট অন করি তাহলে মিরাত ও আমাকে একসাথে দেখে নেবে, যা বড় হাঙ্গামার কারণ হতে পারে। এখন কি করা যায়? মিরাত ভয় ও অস্বস্তির কারণে ফোনের ফ্ল্যাশ বন্ধ করে দিল। তার আর কোনো উপায় ছিল না। আহিয়াদ দ্রুত মিরাতের হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা আটকে দিল। কয়েক সেকেন্ড পর ডাইনিংয়ের লাইট জ্বলে উঠল। মিরাত ধীরে ধীরে চোখ খুলল। সে নিজেকে অচেনা একটি রুমে আবিষ্কার করল। ঘরটি সুসজ্জিত, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল, অবিশ্বাস্যভাবে গোছানো। দেয়ালের উপর কয়েকটি ছবি দেখে সে বুঝতে পারল এটি আহিয়াদের রুম। ছেলেদের রুম সাধারণত এতটা সাজানো থাকে তা সে না দেখলে জানতেই পারত না। রুমটির সজ্জার মধ্যে মিরাতের মনোযোগ আকর্ষণ করল। হাতের তাপ অনুভব করে সে তার হাতের দিকে তাকাল। নিজস্ব অস্বস্তির কারণে মিরাত লজ্জায় একটু হাঁসফাঁস করতে লাগল। তার মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ল, আর চোখ দুটো অস্বস্তিতে কুঁচকে উঠল। আহিয়াদ মিরাতের অবস্থার দিকে দ্রুত নজরে আসলো। সে তার হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল। হাতের স্পর্শ কেটে যাওয়ার সাথে সাথে মিরাত কিছুটা শান্তি অনুভব করল। মিরাতের লজ্জার অনুভূতি কিছুটা কমল। মিরাত আহিয়াদের বিছানায় নীরব বসে আছে, তার চোখে মুখে উৎকণ্ঠা আর বিস্ময় স্পষ্ট। আহিয়াদ তার কপালের ব্যথার স্থানে ধীরলয় আইস কিউব চাপিয়ে দিয়ে অত্যন্ত যত্নের সাথে মিরাতের মাথায় রাখছে। আহিয়াদের নিবিড় মনোযোগ, কোমল স্পর্শ মিরাতের মনে গভীর প্রভাব ফেলেছে। তার বক্ষে অদ্ভুত ভালো লাগার ফুল ফুটেছে। মনে হচ্ছে এই ক্ষণিক যত্নের মধ্যে লুকিয়ে রয়েছে সুন্দর অনুভূতি। মিরাত অহেতুকভাবে বারবার আহিয়াদের দিকে আর চোখে তাকাচ্ছে। আহিয়াদের এই যত্নশীল আচরণ মিরাতের অন্তরের গহীনে ভালোলাগার অনুভূতির সঞ্চার ঘটাচ্ছে। আহিয়াদ মিরাতের দৃষ্টি অনুভব করে গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছ? মিরাতের মুখ থেকে বেরিয়ে গেল অকপট উত্তর, আপনাকে। তারপরেই আহিয়াদের হাত স্থির হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে মিরাতের দিকে তাকাল। মিরাত তার অপ্রত্যাশিত মন্তব্যে লজ্জিত হয়ে মুখ লুকিয়ে অন্যদিকে তাকাল। সেই মুহূর্তে দুইজনের মধ্যে অস্বস্তিকর নীরবতা নেমে আসল। আহিয়াদ বিছানার ওপরে থাকা আইস কিউবের বাক্সটা উঠে তার টেবিলের ওপর রাখল। পিছু ফিরে মিরাতের দিকে তাকিয়ে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে দেখা শেষ হয়েছে। মিরাত নিচু মস্তকে আমতা আমতা করে উত্তর দেয়, এ মানে হু। আহিয়াদ বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, আশা করছি ব্যথা কমে যাবে সকালের মধ্যে। মিরাত চোখ উঁচিয়ে এক পলক আহিয়াদের দিকে তাকিয়ে লজ্জা আড়াল করে বলল, আঙ্কেল কি এখনো আছে ডাইনিং রুমে? হ্যাঁ। বাবা হয়তো খাবার খাচ্ছে। দেখলাম মাও আছে। মিরাতের মুখে চিন্তার ছায়া পড়ে। তার চোখে লজ্জার ছোঁয়া, অস্বস্তি, যা সে শত চেষ্টা করেও সম্পূর্ণ আড়াল করতে পারছে না। উদ্বেগ নিয়ে বলল, তাহলে আমি ফাবিহার রুমে কিভাবে যাব? আহিয়াদ নিবিড় অবলম্বনের মতো স্নিগ্ধভাবে মিরাতের দিকে তাকায়। তার মুখাবয়বে স্বাভাবিকতার রেশ হেঁটে বলে, আমার রুমে থাকো। মিরাত অবাক চোখে আহিয়াদের দিকে তাকায়,
যেন তার মনে চোরাস্রোতের মতো প্রশ্ন ধেয়ে আসছে। আহিয়াত তার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, তার মুখাবয়বের ভেতর একটি সান্ত্বনা এবং সহানুভূতির আভা। মীরাতের গলা শুকিয়ে গেছে, মনে মনে দুশ্চিন্তার ধাক্কা খাচ্ছে। ফাবিহার রুমে যদি সে যায় এবং ফাবিহা জেগে গিয়ে তাকে না পায়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই চিন্তায় তার মুখ রং হারিয়ে গেছে তার। আহিয়াত তার উদ্বেগের অনুভূতি বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স মীরাত, এত টেনশন করার মতো কিছু হয়নি। ফাবিহা খুব ঘুম কাতুরে, সকাল 9টার আগে তার ঘুম ভাঙবে না। মীরাত দ্রুত উত্তর দিল, আমি কিন্তু আপনার রুমে থাকব না। আহিয়াত তার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি রেখেই বলল, তাহলে কোথায় থাকবে? সিস্টার ইন লয়ের কাছে। মীরাত অস্বস্তি নিয়ে, মুখভর্তি অনিশ্চয়তার ছায়া নিয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল, হ্যাঁ। আহিয়াত হাসি বজায় রেখে বলল, ঠিক আছে, দেখা যাক কি হয়। মীরাতের মুখে কিছুটা চিন্তার রেখা দেখা যায়। সে বিছানায় হেলান দিয়ে বসে। আহিয়াত ডিভানে বসে তার ল্যাপটপ চালু করতে করতে ব্যস্ততার ছাপ রেখে বলল, বাবা প্রায় রাত জাগেন, ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে যায় বেশিরভাগ সময়ে। মীরাত অপলক আহিয়াদের কাজ করার দৃশ্য দেখতে লাগল। আহিয়াদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি কাজে নিখুঁততার ছাপ স্পষ্ট, যা আহিয়াদের পার্সোনালিটির সাথে পুরোপুরি মানানসই। তার পেশাদারিত্বের এই শৈলী দেখে মীরাত ভাবতে লাগল, আহিয়াদ আসলে কি করে? স্টুডেন্ট নাকি চাকরি করে? সে কিছুই জানে না। এই মুহূর্তে প্রশ্ন করার সাহস নেই তার। হয়তো পরের কোনোদিন সময় হলে জিজ্ঞেস করবে। এরই মধ্যে আহিয়াদের কণ্ঠস্বর ভেসে এলো, যদি বাবা ঘুমিয়ে পড়ে, তাহলে ফাবিহার রুমে চলে যেও। যদি আমার রুমে থাকতে চাও, মাইন্ড করব না। মীরাত তার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আহিয়াদ ল্যাপটপের দিকে চোখ নিবন্ধ রেখে তার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলল। কোনো প্রত্যুত্তর না দিয়েই সে হাসি বজায় রাখল। মীরাত আহিয়াদের অঙ্গভঙ্গি দেখে নিজের মুখের কোণে মৃদু হাসি টেনে নিল। তার চোখ থমকে গেল আহিয়াদের এলোমেলো সিল্কি চুলের দিকে। চুলগুলো কপালের ওপর ছড়িয়ে রয়েছে। খোঁচা খোঁচা দাড়ি আর হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক চেয়ে রইল। আহিয়াদ আগ্রহ মেশালো কণ্ঠে বলল, একটা কথা জানো? তোমার নামটা বেশ ইউনিক। মীরাতুল আজহা, অসাধারণ সুন্দর নাম। তোমার পুরো নাম আমি প্রথম শুনেছিলাম বিয়ের সেই মুহূর্তে। প্রথম শুনেই খুব ভালো লেগেছিল। কে নাম রেখেছিল? মীরাতের ভাবনার সুস্পষ্ট অবসান ঘটল। সে মলিন কণ্ঠে বলল, বাবা রেখেছিল আমার নাম। আহিয়াত কাজ থামিয়ে মীরাতের দিকে তাকাল। মীরাতের মুখে নীরব কষ্টের হাতছানি দেখে সে উপলব্ধি করল যে তার আচরণ মীরাতকে অপ্রত্যাশিত কষ্ট দিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে নিজেকে অপরাধী অনুভব করল। আহিয়াত কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করল, আজ তোমার বাড়িতে কথা বলেছ? মীরাত উত্তর দিল, বলা হয়নি। আহিয়াত হতাশামিশ্রিত কণ্ঠে বলল, এখনো রাগ করে থাকবে? মীরাত একেবারে নীরব হয়ে রইল, আহিয়াদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে। আহিয়াত তার কোনো সাড়া না পেয়ে আবারও কাজে মনোযোগ দিল। মীরাতের চোখে ঘুমের ক্লান্তি ধীরে ধীরে নেমে আসছে, কিন্তু সে না ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেছে, এর মাঝে আহিয়াত তার কাজ সম্পন্ন করে ল্যাপটপ বন্ধ করে মীরাতের পাশে এসে দাঁড়াল। তার চোখে পড়ে যে মীরাত বিছানায় হেলান দিয়ে গভীর ঘুমে মগ্ন। সে ডাকতে গিয়েও থেমে গেল। মীরাতের নিঃশব্দ বিশ্রামকে বিরক্ত করতে চাইল না। চিন্তায় বিভোর হয়ে আহিয়াত দরজার দিকে পা বাড়াল। বাইরে তার বাবা মা কিছু নিয়ে আলোচনা করছিল। দরজা ধীরে ধীরে বন্ধ করে সে ফিরে এসে মীরাতের বিছানার বালিশকে সঠিকভাবে ঠিকঠাক করে দিল। সাবধানে মীরাতকে সোজা করে শুইয়ে দিল আর ওড়না সুন্দরভাবে জড়িয়ে দিল। এক পলক ঘুমন্ত মীরাতের মুখের দিকে তাকিয়ে আহিয়াদের মনে হচ্ছে মীরাতকে আজ কতটা নিষ্পাপ আর মায়াবী লাগছে। এই অনুভূতি নিয়ে সে চোখ ফিরিয়ে নিল। তারপর লাইট বন্ধ করে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। রাত গভীর, অথচ আহিয়াদের চোখে ঘুম নেই। তার মনে চলছে নানা ভাবনার ভিড়।
পাশেই শুয়ে আছে নববিবাহিতা স্ত্রী, কিন্তু পরিস্থিতি তার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। মীরাতের মনে বর্তমানে কি চলছে তার সম্পর্কে সে স্পষ্ট কিছু জানে না। মেয়েটা কি এখনো স্বাভাবিক হতে পেরেছে? খুব শিগগিরই পরিবার ও জেনিকে বিয়ের খবর জানাতে হবে। বিয়ে একবারই হয় আর সে সম্পর্কের প্রতি পূর্ণ মনোযোগ ও দায়িত্বশীলতার সাথে প্রতিশ্রুতিবদ্ধ। মীরাতকে কবুল বলার সাথে সাথে সে মন থেকে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। আহিয়াত সারাজীবন মীরাতের সাথে পথ চলতে চায়, কিন্তু মীরাত কি তাকে স্বামী হিসেবে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে? আহিয়াত মায়াভরা দৃষ্টিতে ঘুমন্ত মীরাতের দিকে তাকাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তার চোখ বন্ধ করে নিল। ঘুমানো প্রয়োজন, তার মন শান্ত করার জন্য। রাত পেরিয়ে ভোর হয়েছে। বাহিরে পাখির কলরব শোনা যাচ্ছে। থাই গ্লাস ভেদ করে জানালার পর্দার ফাঁকা হতে ক্ষীণ আলো রুমে প্রবেশ করছে। মীরাতের ঘুম ভেঙে গেল, সে পিটপিটিয়ে চোখ খুলল। চোখ খুলতেই আবিষ্কার করল অচেনা রুম। তার কপাল কুঁচকে গেল। গায়ের ওপর ব্ল্যাঙ্কেট দেখে আশ্চর্য হয়ে গেল। পাশে তাকাতেই পিলে চমকে উঠল তার। আহিয়াতকে ঘুমন্ত অবস্থায় তার সন্নিকটে দেখে শ্বাস আটকে যাওয়ার জোগাড়। সে ধরপড়িয়ে উঠে বসল বিছানায়। ভালোভাবে খেয়াল করে দেখল আহিয়াত তার সন্নিকটে নয়, বরং সেই আহিয়াদের সন্নিকটে চলে গিয়েছিল। নিজের কাজে নিজেই বিরক্ত সে। কিছুটা লজ্জা অনুভূত হল তার। একা একা ঘুমানোর অভ্যাস। পুরো বিছানা জুড়ে ঘুমিয়ে থাকত। আজই সে কি কাণ্ড ঘটিয়েছে। সে লম্বা শ্বাস টেনে নিল। সে তো বিছানায় বসেছিল। তাহলে শুইয়ে দিল ওকে? নিশ্চয়ই আহিয়াত শুইয়ে দিয়েছে। ব্ল্যাঙ্কেট দেখে তা বুঝে নিয়েছে। মীরাত সতৃষ্ণ নয়নে তাকালো আহিয়াদের ঘুমন্ত মুখাবয়। মুহূর্তেই তার ওষ্ঠ প্রসারিত হল। তার মনে হল মানুষটা তার জন্য মোটেও মন্দ নয়, ভালোই আছে। দৃষ্টি ঘুরিয়ে বালিশের পাশে থাকা আহিয়াদের ফোন হাতে নিয়ে সময় দেখল সে। 6:15 বাজে। চোখ বড় বড় হয়ে গেল তার। ফোন রেখে দ্রুততার সহিত বিছানা থেকে উঠে দাঁড়াল। দরজার দিকে যাওয়ার আগে কিছু একটা মনে করে আহিয়াদের শরীরে ব্ল্যাঙ্কেট দিয়ে সুন্দর মতো ঢেকে দিল। সে খেয়াল করল মানবটি উপর হয়ে শুয়ে আছে। সে আর দাঁড়াল না, দ্রুত দরজার কাছে গেল। ধীরে দরজা খুলে ফাবিহার রুমে চলে গেল। মীরাত নিঃশব্দে ফাবিহার রুমের দরজা খুলে ধীরে ধীরে পা টিপে টিপে প্রবেশ করল। দরজা বন্ধ করার পর ফাবিহার ঘুমন্ত মুখের দিকে একবার দেখে তার মন শান্ত হল। ফাবিহা গভীর ঘুমে আচ্ছন্ন। মীরাত সতর্কভাবে নিজের শোয়ার জায়গায় গিয়ে বসল। মীরাতের হঠাৎ চোখে পড়ল আহিয়াদ আর ফাবিহার মুখাবয়বে অনেক মিল রয়েছে। এই মিল দেখে যে কেউ সহজেই বুঝবে দুজনে ভাই বোন। মীরাত তার ফোন হাতে নিয়ে কল লিস্টে থাকা মায়ের নম্বরের দিকে তাকাল। ভাবল, প্রথমে মায়ের সঙ্গে কথা বলা উচিত, নাকি আগে আরিশাকে ফোন করা উচিত। কিছুক্ষণ চিন্তার পর সে সিদ্ধান্ত নিল যে আফিয়া বেগমের নম্বরই প্রথমে ডায়াল করবে। ফোনটি হাতে নিয়ে মীরাত নম্বর ডায়াল করল। একটানা ডায়াল টোন শোনা যেতে লাগল, আর মীরাত অপেক্ষারত অবস্থায় চিন্তামগ্ন হয়ে গেল। মীরাত, ফাবিহা ও সুরমা বেগম সোফায় বসে আড্ডায় মেতে উঠেছে। সুরমা বেগমের কথার মধ্যে মাতৃত্বের মমতা, আর ফাবিহার হাসিতে যুবতীর প্রাণবন্ততা দৃশ্যমান। সুরমা বেগম বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছেন আর মীরাত ভদ্রতার রক্ষা করে প্রশ্নের উত্তর দিচ্ছে। অথচ সে মনে মনে অনুভব করছে কিভাবে অল্প সময়েই এই পরিবার তার জন্য এত আপন হয়ে উঠেছে। এই ভাবনায় তার মন ভালো লাগায় ভরে যাচ্ছে বক্ষ। কিন্তু মাঝে মাঝে মীরাতের দৃষ্টি আর চোখে আহিয়াদের রুমের দিকে চলে যাচ্ছে। সকাল থেকে সে আহিয়াদকে একবারও দেখেনি। বিকেল গড়িয়ে যাচ্ছে, মনের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। আহিয়াদকে এক পলক দেখার জন্য তার মন ছটফট করছে। আগে কখনোই তার জন্য এমন অনুভূতি হয়নি। কিন্তু এখন কেন এমন হচ্ছে? এই বিয়ে নামক পবিত্র সম্পর্কের কি তবে এরূপ কোনো জাদু আছে? ফাবিহা মীরাতের অমন দৃষ্টি দেখে প্রশ্ন করল, আপু, ওদিকে তাকিয়ে কি দেখছ? মীরাত দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাসির চেষ্টা করে বলল, কিছু না। আঙ্কেল তো সকাল 8টায় বেরিয়েছেন।
তার সাথে তেমন কথা হয়নি। ফাবিহা মৃদু হেসে বলল, বাবা তো সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, আমাদের সাথে কথা বলার সময় পায় না। মিরাত আবারও হালকা হাসি দিয়ে উত্তর দিল, মাঝরাতে তো তোমরা সবাই ঘুমিয়ে থাকো, হয়তো এই কারণেই। এতটুকু বলার সাথে সাথেই তার মনের গভীরে আবারও আহিয়াদের গম্ভীর মুখ ভেসে উঠল চক্ষুতে। ফাবিহা সন্দিহান দৃষ্টিতে মিরাতের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে বাবা মাঝরাতে ফিরে? মিরাত থতমত খেল। মনে মনে সে উপলব্ধি করল, এই ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। স্বাভাবিকভাবেই নিজের ওপর বিরক্তি তার মনে উকি দিল। এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করল। অবশেষে সাবধানতার সাথে বলল, ভোরের দিকে ডাইনিং রুমে কথার আওয়াজ শুনেছিলাম। দরজা খুলে কিছুটা এগিয়ে এসে দেখি আঙ্কেল আর আন্টি কথা বলছিলেন। কথাগুলো বলতে গিয়ে মিরাত সত্য ও মিথ্যার সীমানায় দাঁড়িয়েছে। গুছিয়ে কথাগুলো বলে হাঁপ ছেড়ে বাঁচল। কথা শেষ হতেই সে ফাবিহা ও সুরমা বেগমের দিকে তাকাল। তাদের মুখাবয়বে সন্দেহের ছাপ স্পষ্ট। মিরাতের বুকের মাঝে টিপটিপ করছে। প্রতিটি হৃৎস্পন্দনে সে অনুভব করছে যে তার কথার সত্যতা নিয়ে একটি পরীক্ষা চলছে। ফাবিহা ও সুরমা বেগমের চাহনি আরও গভীর প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে। তাদের ভাবনায় কিছু একটা আছে, মিরাত তা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না। সে এসব হজবরল ভাবতে ভাবতে ঢোক গিলল। সুরমা বেগম মিরাতকে ভুল প্রমাণ করে দিয়ে চমৎকার হেসে বললেন, আমার প্রতিদিনের একটাই রুটিন। তোমার আঙ্কেল আসলে তাকে খাবার খেতে দেওয়া আর উনার সাথে গল্প করা। মিরাত ও অনিচ্ছাকৃতভাবে মুখ কাচুমাচু ভঙ্গিতে হাসার চেষ্টা করল। সুরমা বেগম তখন কিছুটা তাড়া দেখিয়ে বললেন, তোমরা দুজনে বসো, আমি কফি বানিয়ে আনছি। মিরাত দ্রুত বিরোধিতা করে মিহি কণ্ঠে বলে উঠল, আন্টি, আমি কফি বানিয়ে নিয়ে আসি প্লিজ। সুরমা বেগম স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি কফি বানিয়ে আনছি। তুমি বসো তো। মিরাত গাল ফুলিয়ে বলল, আন্টি, আমি তো আপনার মেয়ের মতো। এত ছোট কাজ করলে কিছু হবে না। সুরমা বেগম হাসিমুখে বললেন, আচ্ছা, মুখ ফুলিয়ে রাখতে হবে না। তুমি কফি বানাও, তবে ফাবিহা তোমাকে হেল্প করবে। ঠিক আছে, আন্টি। ফাবিহা আর মিরাত রান্নাঘরে ঢুকল। সেখানকার পরিবেশ যেন মিষ্টি কথোপকথনের পীঠস্থান। রান্নাঘরের আকাশে গরম কফির গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে আর সুরমা বেগম মিরাতের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। মিরাতের মিষ্টি রূপ আর সুন্দর ব্যবহার তার মনে জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে সুরমা বেগমের মনে হয় মিরাত আফিয়ার মতো হয়ে উঠেছে। স্নিগ্ধতা ও সতেজতায় ভরপুর। দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে কথা বলার সুযোগ হয়নি। তাই সে মুন্সি সাহেবের কাছে ফোন দিলেন কথা বলার জন্য। আহিয়া ধীরে ধীরে ডাইনিং রুমে প্রবেশ করল, দরজাটি খোলা থাকায় কোনো বাধা পড়ল না। ক্লান্ত শরীরকে সামলাতে না পেরে সে সোফায় থপ করে বসে পড়ল। সুরমা বেগম ফোনে কথা বলা বন্ধ করে ছেলের দিকে নজর দিলেন। আহিয়াত তার দিকে ইশারা করল, কথোপকথনটি অব্যাহত রাখার অনুরোধ জানান দিল। সুরমা বেগম মুন্সি সাহেবের সাথে কথোপকথন পুনরায় শুরু করলেন। আহিয়াত সরাসরি ফাবিহার রুমের দিকে তাকাল। রুমটি বন্ধ দেখে তার মনে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ঘুরিয়ে সে মিরাতকে খুঁজতে লাগল। সুরমা বেগম ফোনটি কেটে দিয়ে ছেলের অস্থির দৃষ্টি লক্ষ্য করে বললেন, ফাবিহাকে খুঁজছিস? আহিয়াত মায়ের দিকে তাকিয়ে অতি স্বাভাবিকভাবে বলল, না, মিরাতকে খুঁজছি।
তুমি দেখেছ। মায়ের কপালে ভাঁজ পড়ল। তিনি নিজের ভাবভঙ্গি অক্ষুণ্ণ রেখে বললেন, প্রতিদিন ফাবিহার খোঁজ করো, আজ হঠাৎ মিরাতের খোঁজ করছ যে? আহিয়াত গম্ভীর কণ্ঠে বলল, মেহমানের খোঁজ নিতেই পারি। এতে তো রিয়েক্ট করার কি হল? ফাবিহা উৎসাহিত ভাব নিয়ে বলে উঠল, আরে ভাইয়া, তোমার মেহমান তো চলে এসেছে। আহিয়াদের কর্ণকুহরে ফাবিহার কণ্ঠস্বর পৌঁছানোর সাথে সাথে সে সামনে তাকাল। ফাবিহা ও মিরাতকে দেখতে পেল। মিরাতের হাতে একটি ট্রে, তাতে 4টি মগ কফি সাজানো। মিরাতের মুখাবয়বে অস্বস্তির ছাপ স্পষ্ট। মিরাতকে কফি হাতে দেখে তার ভ্রুযুগল কুঁচকে গেল। ফাবিহা ত্বরিতভাবে বলল, মিরাত আপু, আমার কাছে ট্রে দাও। আমি কফি সবাইকে দিয়ে দিচ্ছি। মিরাত ধীরে ধীরে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তুমি বসো। ফাবিহার মতো ভদ্র মেয়েটি সোফায় বসে পড়ল। মিরাত সতর্ক হাতে টি টেবিলে ট্রে রেখে সুরমা বেগম এবং ফাবিহার হাতে কফির মগটি দিয়ে দিল। পরমুহূর্তে এক মগ কফি হাতে নিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আহিয়াদের দৃষ্টি মিরাতের উদ্বিগ্ন মুখে স্থির। সে কিছু একটা ভেবে চলেছে। মিরাত বড় ফ্যাসাদে পড়েছে। সবার সামনে আহিয়াতকে কফি দেব কিনা, এই দ্বিধা তাকে বিক্ষুব্ধ করে তুলেছে। মনে পড়ে যাচ্ছিল গত রাতে তারা একসাথে ছিল। লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল, বিন্দু বিন্দু ঘাম তার ললাটে জমে উঠছে। সে নীরবে সেখানেই দাঁড়িয়ে রইল। ফাবিহা মিরাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরেও দাঁড়িয়ে আছো কেন? কফিটা ভাইয়াকে দাও। আহিয়াত উঠে দাঁড়িয়ে শার্ট টেনে টুনে বলল, আগে ফ্রেশ হব আমি। ফাবিহা তৎক্ষণাৎ বিরোধিতা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাবে। মিরাত আপু, কফিটা দাও। মিরাত থমকে দাঁড়িয়ে আছে। সে মনে মনে হাঁসফাঁস করছে। মিরাত অস্বস্তি নিয়ে কফির মগটি আহিয়াদের দিকে বাড়িয়ে দিল। তার হাতে কম্পন ধরেছে। আহিয়াদ তা লক্ষ্য করে দ্রুত মগটি গ্রহণ করল আর সোফায় বসে পড়ল। মা, কার সাথে কথা বলছিলে? তোর নানাজানের সাথে। সবাই কেমন আছে? বলল, ভালোই আছে। আর কিছু বলেনি? না, টুকটাক কথা বলে ফোন রেখে দিলাম। বাবা একটু বাজারে যাবেন এখন। আহিয়াদ কফিতে একটি চুমুক দিয়ে মায়ের কথাগুলো মন দিয়ে শুনল। সে বুঝতে পারছে, নানাজান এখনও তার মাকে কিছু জানাননি। এতে তার মনে একটি চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার মানে তার মাকে এখনও বিয়ের কথাটা বলেনি কেউ। ঢাকায় আসার দিনটার কথা মনে পড়ল তার, যখন নানা, মামা ও মামির সামনে সে বলেছিল মিরাতের এবং তার বিয়ের কথা যেন তার মা বাবা, বোন এবং জেনির কাছে আপাতত না জানানোর জন্য। আহিয়াদ নিশ্চিত ছিল সে নিজেই একদিন তাদের জানাবে। এখন সময় হয়ে এসেছে। কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র। এরপর তার পরিবার জানবে মিরাত এই বাড়ির বউ। সে চায় না পবিত্র সম্পর্কটি চাপা পড়ে থাকুক। এতে সম্পর্কের উন্নতির বদলে অবনতি হবে, যা সে কখনোই কামনা করে না। আহিয়াদের মনে আশ্বাস আছে সকলের সামনে সত্যটি উন্মোচিত হলে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে। সে আবার কফির মগের দিকে তাকালো। এই মুহূর্তে কফির মতোই তার অনুভূতি, গাঢ় আর তীব্র। সে জানে সামনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে,
আর সে সেই অধ্যায়ের মুখ্য ভূমিকা পালন করতে প্রস্তুত। আহিয়াত বেশ কয়েকবার কফিতে চুমুক দিতে দিতে আজকের কফির স্বাদে কিছুটা ভিন্নতা লক্ষ্য করল। আহিয়াত তৃপ্তির সঙ্গে বলল, টুডেস কফি ইজ ওয়ান্ডারফুল। When did Fabiha learn to make coffee so beautifully? Your coffee tastes different from the ones you have made before. ফাবিহা মিটমিটিয়ে হাসল। তার চোখ মিরাতের দিকে। মিরাত নিজের কফির মগ নিয়ে ফাবিহার পাশে বসে পড়ল। ফাবিহা গলা খাঁকড়ে দিয়ে বলল, কফি তো আমি বানাইনি। আহিয়াত অবাক হয়ে জানতে চাইল, তাহলে? সুরমা বেগম মৃদু হাসি দিয়ে বললেন, মিরাত মা বানিয়েছে। আহিয়াদের দৃষ্টি মিরাতের দিকে চলে গেল। সে দেখতে পেল মিরাতের মুখে লজ্জা ও উচ্ছ্বাসের ছাপ। আহিয়াত শান্ত দৃষ্টিতে মিরাতের দিকে তাকালো পুনরায়। মিরাত চুপচাপ কফি খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন ভান করছে যে সে কিছুই শুনতে পাচ্ছে না। অতঃপর আহিয়াত প্রশংসার সহিত বলে উঠল, কফির টেস্ট বোধহয় সহজে ভুলতে পারবো না। এক কথায় বলা যায়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কফি। প্রথমাংশে তার প্রশংসা শুনলেও শেষাংশের মজার ছলে বলা কথা বুঝতে বিলম্ব হলো না মিরাতের। সে সরাসরি আহিয়াতের দিকে তাকালো। আহিয়াত এবার মৃদু হাসি ওষ্ঠে বজায় রেখে কফি পান করতে ব্যস্ত। অতঃপর ফাবিহা একগাল হেসে বলল, ভাইয়া, তুমিও ওই চুপ্পু সাহেবের মতো কমেন্ট করছো? হাউ ফানি। সুরমা বেগম এই কথা শুনে হাসি মুখে বললেন, আজকাল দেখছি তোর ভাইয়ের মুখে হাসি লেগেই আছে, এখন মজাও করছে। তাছাড়া আগে সবসময় মুখ গম্ভীর করে থাকতো। তা কাহিনী কি বলতো? ফাবিহা আবারও মজার ছলে বলল, কাহিনী তো একটা আছেই। মিরাত আপু এই বাড়িতে এসেছে তো তাই। মিরাত আপুকে এই বাড়িতে সারা জীবনের জন্য রেখে দাও না, দেখবে তোমার ছেলের আরও কত রূপ পাল্টে যাবে। আর ভাইয়া, এতে তো তোমারও কোনো অসুবিধা হবে না, কেননা মিরাত আপু আর ভাইয়া একসাথে থাকলে খুবই মানাবে। এক কথায় বলা যায়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কফি খেতে পারবে। আহিয়াত পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসল আর বলল, আইডিয়াটা কিন্তু মন্দ নয়, রেখে দে না। ফাবিহা প্রতি উত্তরে ভাবুক হয়ে বলল, ভাইয়া, এইভাবে তুমি তো বলতে পারো না, আর এইভাবে রাখাও তো যায় না। তুমি বরং প্রতিদিন কফি খাওয়ার জন্য হলেও মিরাত আপুকে আমার ভাবি বানিয়ে দাও। এমনিও মিরাত আপু জেরির থেকে শতগুণে ভালো আছে, তোমাদের দুজনকে ভালোই মানাবে, একদম খাপে খাপ মিলে যাবে তোমরা দুইজন। মিরাতের গলায় কফি আটকে গেল এই কথা শুনে। সে খুক খুক করে কেসে উঠল। ফাবিয়া এহেন কাণ্ডের চমকে গেল। ফাবিহা মিরাতের পিঠে থাবা দিতে দিতে বলতে লাগলো, সুরমা বেগম অতঃপর ক্ষুব্ধ হয়ে বললেন, ফাবিহা, কোথায় কি বলতে হয় ভুলে গেছো নাকি তুমি? একটু চুপ থাকতে পারো না? এই কথা শুনে ফাবিয়ার মুখখানা চুপসে গেল। সে মুখ গুমরা করে চুপ করে রইল। মজার ছলেই তো কথাগুলো বলেছিল, তাহলে এতে কি আছে? কি এমন হয়েছে? আহিয়াত অবশিষ্ট কফি না খেয়ে টেবিল ছেড়ে মগটা হাতে নিয়ে উঠে চলে গেল আর বলল, মা, রিল্যাক্স। ফাবিহা ফান করে বলেছে এইসব কথা। শোন, সবসময় ফান করতে নেই। এসব উল্টোপাল্টা কথা যেন তোমার বোনের মুখে আর না শুনি। মিরাত হয়তো এসব কথা শুনে অস্বস্তিতে পড়তে পারে, এটা আমাদের বোঝার উচিত। বুঝলে ফাবিহা? চলবে ইনশাল্লাহ।